নমস্কার, আপনারা শুনছেন অন্ধকারের গল্পকথা। গতকাল আপনারা শুনেছিলেন রুদ্রনেত্রীর সন্ধানে গল্পের প্রথম পর্ব। আজ আপনারা শুনবেন রুদ্রনেত্রীর সন্ধানে গল্পের দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে আজকের গল্প। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল মন্দিরটার দিকে। আশেপাশে সব দিক থেকে বরফের পাহাড়, এবং সেই বরফের পাহাড়গুলো যেন উঁচু দেওয়ালের মতো মন্দিরটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। বড় বড় জেলখানা যেমন উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়, ঠিক তেমনই চারপাশটা ঘিরে রাখা হয়েছে। এবার ওরা আরও একটা ব্যাপার বুঝতে পারে, কেন মন্দিরটা বাইরে থেকে সহজে চোখে পড়ে না। পাহাড়গুলো উপরের দিকে উঠে মন্দিরটা ঢেকে রেখেছে। সামান্য একটা গোল অংশ দিয়ে রোদের আলো এসে পড়েছে ভেতরে। ওই পাহাড়ের একদম ওপর পর্যন্ত না এলে মন্দিরটাকে দেখা যাবে না। আর এমন পাহাড় তো এই দিকটায় অনেক দেখা যায়। আশ্চর্য, এটাই কি তাহলে হিমালয়ের বুকে লুকিয়ে থাকা সেই প্রথম মহাদেবের মন্দির? জীবন মে পেহলি বার এখানে এলাম সাহেব। পাথর কেমন যেন কালো, অনেকটা কোষ্ঠী পাথরের মতো। মন্দিরটা বেশ বড়। সামনের দিকে উপরে ওঠা সিঁড়ি রয়েছে। সিঁড়ি এখানে ওখানে ক্ষয়ে পড়লেও এখনো শক্ত সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উপরের দিকে উঠলে খানিকটা প্রশস্ত ফাঁকা জায়গা, অনেকটা উপরে পাথরের সিলিং মতো। দুপাশে দেওয়াল পেরিয়ে গেলে আবার চারপাশটা ফাঁকা। তারপরে আসল মন্দির শুরু হয়েছে। বাইরের দিকে একটা পাথরের মহাদেবের মূর্তি রাখা রয়েছে। ভেতরের দিকে বেশ কিছু ঘর আছে বলেই তো মনে হয়। মন্দিরের দিক থেকে একটা ঘণ্টার শব্দ শোনা যায়। ওরা হাঁটতে হাঁটতে সেই মন্দিরের মহাদেবের মূর্তির কাছে যায়। মূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ অনন্যা বলল, কি ব্যাপার? মূর্তিটা দেখো, মূর্তিটার মধ্যে কিন্তু মহাদেবের তৃতীয় নয়ন নেই। ওরা সত্যি সত্যি মূর্তিটার দিকে তাকাতেই বুঝতে পারল অনন্যা মিথ্যে কথা বলেনি। সত্যি মূর্তিটার তৃতীয় নয়ন নেই। ওরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে যাবে, ঠিক তখনই দেখতে পেল সিঁড়ির শেষের প্রান্তে উপরের দিকে দাঁড়িয়ে রয়েছে একজন বৃদ্ধ। তার গায়ে লাল রঙের একটা কাপড় জড়িয়ে রাখা। কোনো মানুষ কি এতটা রোগা হয়ে বেঁচে থাকতে পারে? এই কথাটাই প্রথম ওদের মাথায় আসে। লোকটা একভাবে তাকিয়ে রয়েছে ওদের দিকে। তার মুখে অদ্ভুত একটা হাসি, আর চোখ দুটো উজ্জ্বল। বহুত বরস পহলে বাবুজির সঙ্গে যখন এখানে এসেছিলাম তখন এই সাধুকে এখানে দেখেছিলাম। আশ্চর্য, এতটা ঠান্ডা এখানে আমাদের গরম পোশাক থাকা সত্ত্বেও ঠান্ডা লাগছে। তারপরেও লোকটা কিভাবে এমন? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। তোমরা যে কারণে এসেছো তার জন্য তোমাদের ভেতরে আসতে হবে, না হলে যে কোনো কিছুই তোমরা জানতে পারবে না। ওরা অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করলো। তারপর আস্তে আস্তে উঠে গেল ওপরের দিকে। বৃদ্ধ লোকের সঙ্গে ওরা এগোতে লাগলো সামনের দিকে। সামনে শঙ্কর, অর্জুন, তারপর অনন্যা এবং অ্যানা, এবং সব শেষে তেনজিং আর চিমা। চিমা এদিক ওদিক তাকিয়ে সবকিছু দেখছে আর আস্তে আস্তে তেনজিংকে বলছে, তাজ্জব ব্যাপার তেনজিং, পিছলি বার যখন এখানে এসেছিলাম তখন ঠিক যেইসা দেখেছিলাম এখনো ঠিক তেমনটাই রয়েছে। ওই যে উ দেওয়ালের গায়ে, উখানটায় পাথরের গায়ে লম্বা একটা দাঁড়ার ছিল, উ দাঁড়ার এখনো তেমনই রয়েছে। ধুর, এক জেসা থাকে কি করে? হয়তো ছিল না, বা ওটা আরো ছোট ছিল। চিমার মাথার মধ্যে সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। সত্যি বলতে অনেক আগের কথা পুরোপুরিভাবে তার মনে নেই, কিন্তু কেন যেন মনে হচ্ছিল ওই ফাটলটা সত্যিই ওখানে ছিল। শঙ্কর আর অর্জুন সামনের দিকে এগিয়ে গিয়েছিল। বৃদ্ধ লোকটি চুপচাপ হেঁটে চলেছে সামনের দিকে। দুপাশের পাথরের দেওয়াল পেরিয়ে ফাঁকা জায়গাটায় এসে দাঁড়ালো। ঘণ্টা বেজে চলেছে। সামনের দেওয়ালে আবার আগের মতোই একটা মহাদেবের মূর্তি রয়েছে। ওরা আস্তে আস্তে এগিয়ে গেল সামনের দিকে। এখানে পাথরের দেওয়ালের মাঝে একটু অন্ধকার। তারপর আবার সামনের দিকে এগোতেই মনে হলো এটাই আসল মন্দির। এক জায়গায় ধোঁয়ার মতো কি যেন উঠছে, এবং তার শেষের দিকে একটা মহাদেবের কালো কোষ্ঠী পাথরের মূর্তি, কিন্তু এই মূর্তিটারও তৃতীয় নয়ন নেই। ওরা সেখানে এসে দাঁড়ালো। একপাশে একটা পথ চলে গেছে ভেতরের দিকে, সেই বড় বড় ঘরগুলোর দিকে যেগুলোর কথা চিমা বলেছিল। বৃদ্ধ লোকটি নিজে থেকেই বলল, তোমরা তো আর মূর্তি দেখার জন্য আসোনি। তোমরা যে কারণে এসেছো সেটা কিন্তু এত সহজে তোমরা পাবে না। কিন্তু আপনি কি করে জানলেন যে আমরা এখানে কেন এসেছি? বৃদ্ধ ওদের দিকে তাকালো। তার মুখের চামড়া টান টান।
এত বয়সের একজন বৃদ্ধের মুখের চামড়া এমন টানটান হতে পারে না। তার মাথায় চুল নেই, ন্যাড়া মাথা, কিন্তু মাথাটাও কেমন যেন চামড়ার মতোই মসৃণ। সে প্রশ্নের উত্তর তোমাদের না পেলেও চলবে। তোমরা যে কারণে এসেছো সেটা করার জন্য তোমাদের এখানে থাকা দেবতাকে সন্তুষ্ট করতে হবে। এক সুর হ্যায়, সেই সুর বাজাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এক মন্ত্র আছে। সেই মন্ত্র উচ্চারণ করে ইস মন্দিরকে দেবো কো জাগানা পড়েগা, তাহলেই আপনাদের খ্বাইশ পুরা হবে। ইহা যারা আসে তারা নিজেরাই নিজেদের উদ্দেশ্য পূরণ করতে পারে। আমারে পিতাজিও এই কাজ করেছিল। তোমাদের সমস্ত কিছু আমি বলে দেব। কাল একদম সূর্যোদয়ের পূর্বে তোমাদের এখানে চলে আসতে হবে। তারপর তোমাদের যা যা করতে হবে তা আমি আজ রাতেই বুঝিয়ে দেব। এখন তোমরা আশপাশটা ঘুরে দেখতে পারো। তোমাদের আহারের কিছু আমি দিতে পারবো না, কারণ আমি কিছু খাই না। কিন্তু আপনি কিছু খান না, তাহলে আপনি বেঁচে আছেন কি করে? মানে খাবার ছাড়া তো কেউ বেঁচে থাকতে পারবে না। বৃদ্ধ সামান্য হাসল। একটা ব্যাপার ওরা এবার ভালোভাবে লক্ষ্য করল, বৃদ্ধর চোখ বন্ধ। তার মুখের চামড়া মসৃণ হলেও চোখ বন্ধ করেই বৃদ্ধ কথা বলে চলেছে এবং হাসছে। আমার সেসব প্রয়োজন পড়ে না, এমনকি এখানে যারা আছে তাদের খাবারের প্রয়োজন পড়ে না। তোমরা তো এতক্ষণ নেই মন্দিরে এসেছো, একবারও তোমাদের খাওয়ার কথা মনে হয়েছে? সত্যি ব্যাপারটা আশ্চর্য। গুহাপথে আসার সময় আমার বারবার মনে হচ্ছিল যেখানে গিয়ে আমরা থামবো সেখানে কিছু খেতে হবে, কিন্তু এইখানে আসার পরে আর খাবারের কথা একবারও মনে পড়েনি। শঙ্কর অবাক হলো। তার মনে হচ্ছিল এই যে এতটা পথ হেঁটে আসার সময় ক্লান্তি যেন দূর হয়ে গেছে। খিদে আর তেষ্টা তো নেই, বরং শরীর আরও ফিট লাগছে। মনে হচ্ছে এক্ষুনি পাথরের গায়ে দড়ি বেঁধে ওই উঁচু বরফের পাহাড় ধরে ওরা উপরের দিকে উঠতে পারবে। সেই কারণে অর্জুন বারবার বলেছিল কিছু তো আছে এই মন্দিরে। বৃদ্ধ কিন্তু ভেতরের দিকে কোথায় যেন চলে গেল। ওরা কোথায় থাকবে, কি করবে, কোনো কিছুই বলে গেল না। ওরা প্রথমে চারপাশে ঘুরে বেড়ালো। মন্দিরের একপাশে একটা মহাদেবের মূর্তি রয়েছে, তাছাড়া আর কোথাও কিছু নেই। ঘন্টার শব্দ আসছে, কিন্তু কোথা থেকে আসছে তা ওরা বুঝতে পারল না। একসময় ওরা বাইরের দিকে বেরিয়ে এলো আবার। তারপর পাথরের দেওয়ালের কাছে এক জায়গায় বাইরের দিকে বসলো। ঘন্টার আওয়াজ আসছে কোথা থেকে? कहीं भी तो घंटा नहीं देखा अभी तक। यहाँ घंटा भी আছে, আমিও শুনেছি। আর এই ঘন্টার আওয়াজ হর ওয়াক্ত হতেই থাকে। একটা কথা তুমি লক্ষ্য করোনি তেনজি, এখানে কিন্তু বুড়া ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, তাহলে ঘন্টা বাজাচ্ছে কে? এখানে সব কিছুই অদ্ভুত। কিন্তু অর্জুন, এবার তুমি বলো আমাদের কি করতে হবে এবার? ম্যাপে এই মন্দিরটা পর্যন্ত আসার কথা আছে এবং এই মন্দির থেকেই আমরা দ্বিতীয় পথ খুঁজে পাব। ওই বৃদ্ধ যেমন বললেন দেবতাকে সন্তুষ্ট করতে হবে, সেটা হয়তো করতে হবে। তারপরেই আমরা সেই পথের সন্ধান পাব। তবে যতদূর জানি সেই পথ খুঁজে বার করা এখানে আসার চেয়েও আরও বেশি দুর্গম। কিন্তু যদি দেবতা সন্তুষ্ট না হয়, যদি সে আমাদের ওখানে যাওয়ার পথ বাতলে না দেয়, তো ফির কোনোভাবেই আমরা ও রাস্তা খুঁজে পাবো না। ঠিক আছে, কাল সকালে আমরা চেষ্টা করে দেখব কি করা যায়। আচ্ছা তেনজিং, চিমা, তোমরা নিশ্চয়ই সেই মন্ত্রটা জানো, যে মন্ত্রটা বলে এই দেবতাকে সন্তুষ্ট করতে হয় এবং যে সুর বাজাতে হয়। याद है পাহাড়ে উঠে जब আমি গুহার ভিতর দিয়ে আসছিলাম তখন আমি একটা সুর গুনগুন করছিলাম। ওই এই মন্দিরের দেবতাদের জাগানো সুর আর মন্ত্র আছে। পাহাড়ি এলাকায় সকলেই এই মন্ত্র আর সুর সব সময় করে। পাহাড়ে বিপদে পড়লে এই মন্ত্র সবকো বিপদ সে রক্ষা করতা है। আগেই বলেছি এই গোটা পাহাড় মহাদেবের পাহাড়, সেই রক্ষা করে সবাইকে। ওরা মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে দেখল। ঠান্ডাটা কেমন যেন কমে এসেছিল একটু একটু করে। অর্জুন আর অনন্যা ম্যাপ নিয়ে আলোচনা করতে করতে এক পাশে চলে গেল। শঙ্কর আর অ্যানা গেল অন্য পাশে। চিমা ঘুরে ঘুরে দেখতে লাগলো মন্দিরের সমস্ত কিছু। দেখতে দেখতে প্রায় গোটা দিন কেটে গেল। রাতের বেলা মন্দিরের মধ্যে এক জায়গায় ওরা বিশ্রামের ব্যবস্থা করল। আগের মতোই ওরা চারজন, একদিকে অ্যানা আর অনন্যা,
আর অন্যদিকে বাকিরা। সেদিন রাতে অনন্যা অ্যানাকে বলল, শিবের তৃতীয় নয়নের জায়গাটা খুঁজে পেলে তারপরে তোমরা কি করবে ভেবেছো? সেটা নিয়ে তো আমরা কিছু ভাবিনি, যা করার অর্জুন করবে। আর তার ডাকেই আমরা এখানে এসেছি। আমরা শুধু সেটা খুঁজে বার করার জন্য এখানে এসেছি। তুমি তো নিশ্চয়ই ওর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছো। আমার কিন্তু মনে হচ্ছে অর্জুন ওই জিনিসটা অন্য কোনো কারণে খুঁজে বের করতে চাইছে। সে বাইরে কাউকে এ ব্যাপারে কিছুই বলেনি। বাইরের কেউ এ ব্যাপারে জানতেও পারবে না। মনে করো আমরা জিনিসটা খুঁজে পেলাম এবং তারপর অর্জুন সমস্তটাই নিজে নিতে চাইল। এখানে আসা আর আমাদের এই অভিযানের সমস্ত খরচ সেই বহন করেছে। এই সমস্ত কিছুতে কিন্তু তার অধিকারটা বেশি। তেমন কিছু যদি হয়। কিন্তু আমার থেকে তো তাকে বেশি ভালোভাবে তুমি চেনো, আর সে এমন কিছু করবে বলে কি তোমার মনে হয়? আমরা যা খুঁজতে এসেছি তার পেছনে অনেক বছর ধরে অনেকে চেষ্টা করছে। এমন কিছু একটা আবিষ্কার যে কারোর মাথা ঘুরিয়ে দিতে পারে। আনা, তুমি একজন অভিযাত্রী। তুমি এর আগে এলডোরাডো গিয়েছো। তাছাড়া তোমরা মিশরে গিয়েছিলে আমি শুনেছি শঙ্করের কাছ থেকে। লোভ কখন মানুষের মাথায় আসে সে কথা তুমি ভালোভাবে জানো। একটু সাবধানে থেকো। অনন্যা আর কিছুই বলল না। উল্টো দিকে ঘুরে জ্বালানো মোমবাতিকে কি যেন দেখতে লাগলো। অ্যানা কিন্তু অনন্যার কথাগুলো ভাবতে লাগলো, আর ভাবতে লাগলো পরদিন সকালে যেভাবেই হোক শঙ্করকে কথাগুলো জানাবে। তেনজিং আর চিমা বেশ উত্তেজিত হয়েছিল। এই মন্দির, তাছাড়া এমন একটা জায়গায় এসে তারা খুশি হয়েছিল বেশি। যখন সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তখন চিমা এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছে। ঘুরতে ঘুরতে চিমা মন্দিরের বাইরের দিকে এসে পড়েছিল। রাত হয়ে যাওয়ার পরেই ঠান্ডা নামতে শুরু করেছিল। সন্ধ্যার দিকে সেই বৃদ্ধ লোকটা একবার এসেছিল, এসে ওদেরকে কয়েকটা মোমবাতি দিয়ে গিয়েছিল এবং কাল অনেক সকালে তৈরি থাকতে বলেছিল। বৃদ্ধ লোকটা যে কোথায় গেল সে ব্যাপারে ওরা ভালোভাবে জানে না। তোমাদের একটা কথা বলি, এই মন্দিরের যেখানে খুশি তোমরা সেখানে যেতে পারো, তবে রাতের বেলা মন্দিরের চৌহদ্দির বাইরে কোথাও যাবে না। মন্দিরের বাইরে বরফের গায়ে পা রাখবে না। বাইরে গেলে কিন্তু বিপদ হবে। কিসের বিপদ? এখানে বিপদ বলতে আপনি কি বলতে চাইছেন? বৃদ্ধ অদ্ভুতভাবে তাকালো শঙ্করের দিকে। তখন সেই আগের মতোই বন্ধ চোখ। এতবারের মধ্যে একবারও শঙ্কর তার চোখটা দেখতে পায়নি। সে কথা তোমাদের জানার প্রয়োজন নেই। তবে মন্দিরের আশেপাশে অনেক কিছু আছে যারা এই মন্দিরকে রক্ষা করে, আর এমন অনেক কিছু আছে যাদের থেকে মন্দির বাকিদের রক্ষা করে। অদ্ভুতভাবে কথাগুলো বলে লোকটা চলে গিয়েছিল। চিমা কিন্তু এদিক ওদিক ঘুরতে ঘুরতে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছিল। পাথরের মধ্যে হাঁটতে হাঁটতে ঠান্ডা লাগছিল, তবুও সামনের দিকে এগোতে এগোতে চিমা বলল, এই মন্দিরে যে আবার কোনোদিন আসতে পারবো ই আমি নিজেও ভাবিনি। কিন্তু ওই লোকগুলো যে কারণে এসেছে সেটা কি সত্যি হবে? কাল সুফা দেবতাদের কি সন্তুষ্ট করা যাবে? চিমা হাঁটতে হাঁটতে পাথরের জায়গাটা পেরিয়ে বরফের দিক দিয়ে এগিয়ে যাচ্ছিল। বৃদ্ধের বলা কথাগুলো যে তার মাথায় ছিল না এমনটা নয়, কিন্তু এই কথা ভাবতে ভাবতে সে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। বেশ খানিকটা এগিয়ে এসেছে এমন সময় একটা গম্ভীর গলায় কেউ যেন তার কানের কাছে বলল, সাবধান, সামনে বিপদ। মুহূর্তের মধ্যে চমকে উঠল চিমা। এদিক ওদিক তাকিয়ে অবাক হয়ে গেল, কোথাও কেউ নেই। তাহলে কথাটা বলল কে? তাজ্জব, তাহলে কি আমি ভুল শুনলাম? মনে হলো কই হামকো সামনে কি तरफ এগুতে বারণ করলো। আবার চিমা দুপা সামনের দিকে এগিয়েছে, আবার ঠিক তার কানের কাছে কেউ গম্ভীর রাগী গলায় বলে উঠল, সাবধান, সামনে বিপদ। এবার সেই বৃদ্ধের কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকিয়ে সে দেখতে পেল চাঁদের অল্প আলোয় সে কালো পাথরের জায়গাটা ছাড়িয়ে অনেকটা দূরের দিকে চলে এসেছে, আর কয়েকটা পা সামনের দিকে এগিয়ে গেলেই বরফের মধ্যে গিয়ে পড়বে।
সামনের দিকে তাকাতেই তার মনে হলো বরফের মধ্যে কারা যেন দাঁড়িয়ে। আরে বরফের মধ্যে উসব কি? চিমা বেশ খানিকটা দূর থেকে হলেও চাঁদের অল্প আলোতে জিনিসগুলো দেখতে পেয়েছিল। কালো কালো লম্বা শরীর, বেশ খানিকটা বড়, সাধারণ মানুষের চেয়ে অন্তত 3 গুণ কিংবা 4 গুণ বড় হবে। আর তাদের চোখগুলো কেমন যেন নীল রঙের। চিমা এই প্রথমবার বেশ ভয় পেল। সে পাহাড়ি মানুষ, পাহাড়ের গায়ে ছোট থেকে বড় হয়েছে, কিন্তু আজ এখানে ওই নীল চোখওয়ালা কালো বড় বড় দৈত্যের মতো জিনিসগুলোকে দেখে কেমন যেন ভয় পেয়ে গেল সে। চিমা রাক্ষস এর আগে কখনো দেখেনি, কিন্তু প্রথম থেকেই শুনে আসছে এই পাহাড়ের ওপরের দিকে রাক্ষস থাকে। তাহলে কি এই হলো সেই রাক্ষস? একটা অদ্ভুত গর্জন যেন সে শুনতে পায় সামনের দিকে। একটা নয়, বেশ কয়েকটা কালো কালো মূর্তি বরফের মধ্যে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতেই চিমা দেখতে পেল মন্দিরটা সামনের দিক থেকে ঠিক মহাদেবের মুখের মতো বলে মনে হলো এক মুহূর্তের জন্য। অন্ধকারে ভালোভাবে বোঝা যায় না, তবে একটা অবয়ব তার মাথার পাশে এসে ঠেকেছে। তারপরেই চিমা দ্রুত পায়ে সামনের দিকে হাঁটতে লাগলো। পেছনে তাকিয়ে একবার দেখলো সেই কালো কালো মূর্তিগুলো তখনও বরফের গায়ে দাঁড়িয়ে আছে। সামনের দিকে হেঁটে সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে যাবে কি মনে হতে আবার উপরের দিকে তাকালো সে। এক মুহূর্তের জন্য মনে হলো উপরের দিক থেকে একটা হলদে আলো যেন ঝলসে উঠল, মাত্র একবার না, দুবার। তারপরে চিমার মনে হলো মন্দিরের চাতালের দিক থেকে, যেখানে সবাই আশ্রয় নিয়েছে, সেখান থেকে কি যেন একটা বাইরের দিকে বেরিয়ে এসেছে। অন্ধকারে ভালোভাবে দেখা যায় না। চিমার মুহূর্তের জন্য মনে হলো পাথরের দেওয়াল ঘেঁষে কে যেন একজন উপরের দিকে একটা হলদে আলো দুবার জ্বালালো। তারপর আবার সবকিছু চুপচাপ। চিমার মনে একটা অদ্ভুত সন্দেহ হলো। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখতে পেল এক জায়গায় বসে রয়েছে অনন্যা আর অ্যানা। অন্যদিকে দেওয়ালের কাছে শঙ্কর আর তেনজিং বসে কথা বলছে। অন্য পাশ দিয়ে ঠিক সেই মুহূর্তেই এসে ঢুকলো অর্জুন। অর্জুন চিমাকে দেখতে পেয়ে বলল, আরে তুমি কোথায় গিয়েছিলে? তোমায় খোঁজার জন্য বাইরে বেরিয়েছিলাম, কোথাও দেখতে পেলাম না। ওই বৃদ্ধ লোকটা বলল না, এখানে সেখানে না যেতে। আরে সামনে হি থে, এবার ঘুমিয়ে পড়তে হবে, কাল ভোর ভোর উঠতে হবে। তো কাল আমাদের যেভাবেই হোক এর পরের পথটা জানতেই হবে। চিমা শুয়ে পড়ল, কিন্তু তার মনের মধ্যে বারবার উদয় হতে লাগলো কয়েকটা কথা। ওই বরফের মধ্যে যাদের সে দেখতে পেল তারা কারা? আর ওই একদম উপরের দিক থেকে পাহাড়ের ওই উঁচু থেকে যে একটা হলদে আলো জ্বলে উঠেছিল, সেটা কি ছিল? সত্যি কি তার চোখের ভুল? কিন্তু সেটাই বা কি করে হয়? সে স্পষ্ট দেখেছে মন্দিরের দিক থেকে কেউ পাথরের দেওয়াল গা বেয়ে দুবার টর্চের আলো জ্বালিয়েছে উপরের দিকে। বৃদ্ধ লোকটা ছাড়া তো আর কেউ নেই। তাহলে কি ওদের দলের মধ্যে কেউ উপরের দিকে কোনো সংকেত পাঠিয়ে দিচ্ছে? সেটাতে কারোরই ভালোভাবে ঘুম হলো না। অর্জুন বারবার ভাবতে লাগলো কাল সকালে নতুন পথের সন্ধান পেয়ে তারা ওই মহাদেবের তৃতীয় নয়ন পর্যন্ত পৌঁছতে পারবে তো? শঙ্করের মনে হচ্ছিল সেই রাতের কথা, পাথরের উপর সে একজনকে দেখতে পেয়েছিল। অনন্যা ভাবছিল ওই অর্ধেক ম্যাপটা যদি পাওয়া যেত তাহলে কাজটা আরও সহজ হতো। আর ওরা যে ম্যাপটা বানিয়েছে সেটা ঠিক আছে, তবে আসল ম্যাপ আর নকল ম্যাপের মধ্যে একটা পার্থক্য তো থেকেই যায়। অ্যানার বারবার মনে হচ্ছিল অর্জুনের কথাটা শঙ্করকে তাড়াতাড়ি বলতে হবে। একমাত্র তেনজিং কিছু ভাবছিল না। ওই মন্দিরে পৌঁছতে পেরে তারা বেশ ভালোই লাগছিল। দেখতে দেখতে চারপাশে অন্ধকার নেমে এলো। একসময় আকাশের চাঁদটা ঢেকে ফেলে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো সেই রাতে। তোমাদের সবার সামনে একটা লাল রঙের গুঁড়ো রয়েছে। সেই লাল রঙের গুঁড়োটা দিয়ে তোমাদের ঠিক এই রকম একটা করে চিহ্ন আঁকতে হবে। তারপর ওই চিহ্নের মাঝখানে মধ্যমা আঙুল রেখে তোমাদের একটা মন্ত্র উচ্চারণ করতে হবে। সেই মন্ত্র তোমাদের আমি দিয়ে দেব। একভাবে সবাই মিলে সেই মন্ত্র উচ্চারণ করতে হবে, এবং তারপরেই কিন্তু দেবতা যদি জেগে ওঠে তাহলেই তোমরা পরবর্তী পথ খুঁজে পাবে। ওরা সেই মতো কাজ করলো। সকলে চিহ্নটা আঁকলো। যে মূর্তিটা মন্দিরের ভেতরের দিকে ছিল সেই মূর্তিটার কাছেই ওরা সকলে গোল করে ঘিরে বসেছে। বৃদ্ধ একদম মূর্তির সামনে ওদের দিকে মুখ করে বসেছে। বৃদ্ধের সামনে আঁকা চিহ্ন দেখে ওরা চিহ্ন আঁকলো। তারপর সেই চিহ্নের মাঝখানে মধ্যমা রাখতে বৃদ্ধ একটা অদ্ভুত গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ শুরু করলো। সেই মতো ওরা মন্ত্রোচ্চারণ করতে লাগলো। এভাবে অনেকটা সময় কেটে গেল। একসময় বৃদ্ধ মন্ত্রোচ্চারণ থামিয়ে দিল। তারপর মন্দিরের চারিদিকে তাকাতে ওরা অবাক হলো। গোটা মন্দিরটা কাঁপতে শুরু করেছে।
ওরা ভয় পেয়ে উঠে পালাতে যাবে তার আগে বৃদ্ধ হেসে উঠে বলল, ভয় পেও না, তোমাদের কাজ সফল হয়েছে। তোমাদের প্রতি দেবতা সদয় হয়েছেন। সামনের দিকে তাকিয়ে দেখো। ওরা সামনের দিকে তাকালো, আর সামনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। যে মূর্তিটাই ওরা মনে করেছিল শিবের তৃতীয় নয়ন, সেই মূর্তিটাই ঠিক শিবের তৃতীয় নয়নের জায়গাটা খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একটা সাদা রঙের আলো। সেই সাদা আলোটা সোজা গিয়ে পড়ল দেওয়ালের উল্টো দিকে। তারপর অদ্ভুত কোনো একটা কারণে সেই আলোটা দেওয়ালের সেখান থেকে প্রতিফলিত হয়ে দেওয়ালের অন্য পাশে গেল। আর ঠিক এইভাবেই আলোটা ওদের চোখের সামনে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে প্রতিফলিত হতে হতে দেওয়ালের এক কোণে ঠিক একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পড়ল। বৃদ্ধ উঠে পড়ল, এগিয়ে গেল সেই নির্দিষ্ট জায়গায়। তারপর দেওয়ালের গায়ে হাত রেখে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়ে দেওয়ালের গায়ে সামান্য চাপ দিতে আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটল। দেওয়ালের সেই জায়গায় পাথর সামান্য ভেতরের দিকে সরে যেতেই একটা শব্দ হলো, আর তারপরেই মহাদেবের সামনে যে পাথরের জায়গাটা রয়েছে সেখানে খানিকটা জায়গা খুলে গেল। বৃদ্ধ আবার এগিয়ে গেল সেই দিকে। সবাই মন্ত্রমুগ্ধের মতো অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে দেখছিল। বৃদ্ধ এগিয়ে এসে সেখান থেকে তুলে আনলো একটা পাতলা লোহার বাক্স। সেই বাক্সটা ওদের সামনে রাখতেই দেখা গেল সেই বাক্সের গায়ে একটা শিবের মূর্তি মতো খোদাই করা রয়েছে। তোমাদের নিয়ে এত বছরে প্রায় 17 জন এখানে এসেছে। তাদের মধ্যে তোমাদের নিয়ে মাত্র 3 জন দেবতাকে জাগ্রত করতে পেরেছে। বাকি দুটো দল নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারেনি, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে তোমরা সেটা করতে পারবে। তবে সাবধান, সব সময় বাইরে থেকে সমস্ত কিছু দেখে যেমন মনে হয় তেমনটা কিন্তু সব সময় হয় না। আর একটা কথা বলি, সবাইকে কিন্তু বিশ্বাস করো না। কিন্তু আমি তো কিছু করিনি, আপনি আমায় এই কথা বলছেন কেন? অর্জুনের কথায় অন্য কেউ কিছু না বললেও অ্যানার মনের ভেতরটা কেমন যেন ডেকে উঠল। বৃদ্ধ লোকটা আবার হাসল। তার চোখের দৃষ্টি একবারের জন্য গিয়ে পড়েছিল অর্জুনের ওপর, তারপরেই আবার তার চোখ বন্ধ হয়ে গেল। বাক্সটা ওদের সামনে রেখে সেটা খুলতেই দেখা গেল ভেতরে একটা হলদে হয়ে আসা জড়িয়ে রাখা কাগজ। সে কাগজটা আস্তে আস্তে খুলে ফেলতেই দেখা গেল সেটা একটা ম্যাপ, এবং শুধু ম্যাপ নয়, তার সঙ্গে সেই ম্যাপের পেছনের দিকে আগের মতোই পালি ভাষায় কিছু একটা লেখা রয়েছে। বৃদ্ধ সেটা আবার ভাঁজ করে এগিয়ে দিল ওদের দিকে। ম্যাপটা শঙ্কর খুলল এবং সবাই উকি মেরে ম্যাপটা দেখে ভালোভাবে কিছু বোঝা সম্ভব নয়। এই মন্দিরটা ম্যাপের একপাশে রয়েছে এবং তারপরে এই গোটা পথটা দেখানো হয়েছে কিভাবে ওরা যেতে পারে, কিন্তু পথের বিভিন্ন জায়গায় ক্রস মার্ক করা রয়েছে। কেন এই ক্রস মার্ক করা রয়েছে সেটা ওরা বুঝতে পারে না। আমাদের তাহলে এই পথে যেতে হবে সেই মহাদেবের তৃতীয় নয়ন খোঁজার জন্য। কিন্তু এখান থেকে আমরা বেরোবো কি করে? বাইরে গেলে তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারবে যে এখান থেকে তোমরা বেরোবে কি করে। তবে সাবধান, যখন তোমরা তোমাদের ইচ্ছা পূরণ করতে পারবে সেখানে যেন মনের মধ্যে কোনো লোভ না আসে, তাহলে কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যাবে। মনে লোভ নিয়ে সেই স্থানে পা রাখা চলবে না, তাহলে যে ওই স্থান রক্ষা করছে সে কিন্তু কাউকে ছাড়বে না। এত বছর ধরে সে ওই স্থানকে রক্ষা করছে, তার চেয়ে বড় বিশাল আকারের এই গোটা পর্বতে কেউ নেই। তার গায়ের রং বরফের মতো সাদা, তার চোখের দিকে যে তাকাবে সে আর বাঁচতে পারবে না। আর সব থেকে বড় কথা, যার মনে মহাদেবের প্রতি শ্রদ্ধা থাকবে এবং যার মনে লোভ থাকবে না তাকে সে সর্বদা রক্ষা করবে, কিন্তু যে সামান্য ক্ষতি করার চেষ্টা করবে তাকে কিন্তু সে ছাড়বে না। এই কথা বলে বৃদ্ধ সেখান থেকে উঠে আবার ভেতরের দিকে কোথায় যেন চলে গেল। ওরা ম্যাপটা উল্টিয়ে পেছনের লেখাটা দেখতে লাগলো। তারপর অনেক সময় নিয়ে সে লেখা আনা উদ্ধার করল। সূর্য যখন পাহাড় চূড়ায় নামাবে তার আলো, খুলবে তখন বন্ধু দরজা ভক্তি প্রদীপ চালো। ঘুমিয়ে আছে ভেতর ঘরে মহাদেবের চোখ, জাগলে সে ধ্বংস হবে, সব হয়ে যাবে শেষ। স্ট্রেঞ্জ। কিন্তু এইটাতে তো সেই মহাদেবের তৃতীয় নয়নের কথাই বলা হয়েছে, আর সেখানে যাওয়ার পথ ম্যাপে আছে। তাহলে আমরা দেরি করছি কেন? সে পথে বেরিয়ে পড়লেই তো হয়। আমিও তো সেটাই বলছি। এখানে যা লেখা আছে তাতে দিনের আলোতে কোনোভাবেই আমরা ওই পথ খুঁজে পাবো না।
সূর্য যখন পাহাড়ের চূড়ায় নামবে, মানে সূর্য আবার যখন প্রথমে পাহাড় চূড়া দিয়ে উঠবে সেই সময়। কিন্তু এটা এখন আমাদের প্রয়োজন নেই, আগে আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। ওরা তখন সেখান থেকে বেরিয়ে পড়ল, আর বাইরে বেরিয়ে আসতে একটা আশ্চর্য ব্যাপার দেখতে পেল। অনন্যা বলল, আরে ওই দেখো, বাইরের শিব মূর্তিটারও তৃতীয় নয়ন খুলে গেছে এবং ওখান থেকে একটা সাদা আলো বাইরে বেরিয়ে আসছে। শঙ্কর সেদিকে তাকিয়েছিল। সেই সাদা আলোটা সোজা গিয়ে পড়েছে সামনের দিকের বরফের মধ্যে একটা গুহামুখের ভেতরে। ওরা সে গুহামুখের দিকে এগোতে লাগলো। একটু একটু করে পাথর ছাড়িয়ে বরফে পা দেওয়ার আগের মুহূর্তে ওরা একবার পেছনের দিকে তাকালো। সেই বৃদ্ধ মন্দিরের সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে একভাবে। এত দূর থেকে তার মুখে সামান্য হাসিটা দেখা যায়, তবে এখন তার চোখ খুলে গেছে। মুহূর্তের জন্য যখন সে চোখ খুলে অর্জুনের দিকে তাকিয়েছিল, তখন অর্জুনের যেন মনে হয়েছিল তার দুটো চোখ টকটকে নীল, কিন্তু এক মুহূর্তের জন্য বলে ব্যাপারটা সে ভালোভাবে বুঝতে পারেনি। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। ওরা গুহামুখ পেরিয়ে আবার পাহাড়ে উঠল। সেই ম্যাপ দেখে চলতে চলতে অনেকটা এসে পড়েছে ওরা। পাহাড়ের উপরে যেদিকে চোখ যায় সেদিকে বরফ ছাড়া আর কিছু ওরা দেখতে পায় না। সকালে যাত্রা করার কিছুক্ষণ পরেই প্রথমে একটা অঘটন ঘটল। বেশ খানিকটা আসার পরে হঠাৎ অ্যানার খেয়াল হলো অনন্যা নেই। আরে তোমরা দাঁড়াও, অনন্যা কোথায় গেল? সঙ্গে সঙ্গে সবাই থমকে দাঁড়ালো। শঙ্কর আর অর্জুন কিছু একটা কথা বলছিল নিজেদের মধ্যে। পেছনের দিকে তেনজিন থাকলেও সে একপাশে বরফের দিকে তাকিয়ে পথ চলছিল, তাই ব্যাপারটা সে খেয়াল করেনি। খেয়াল করতে ওরা সবাই চমকে যায়। পেছনের দিকের পথটা বেশ ঢালু। সেই পথে যদি একবার কেউ গড়িয়ে যায় তাহলে চট করে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। তাছাড়া বরফের মধ্যে একবার গড়িয়ে পড়লে বরফ গায়ে জড়িয়ে যায়। কিন্তু সেই সব কিছু না ভেবে শঙ্কর দ্রুত নিচের দিকে নামতে লাগলো আর চিৎকার করে ডাকতে লাগলো, অনন্যা, অনন্যা, অনন্যা তুমি কোথায়? এইটাই শঙ্করের ভুল হয়ে গিয়েছিল। আশেপাশে যে বরফের পুরু স্তর জমে রয়েছে তার মধ্যে অনেক বরফ আলগা এবং গুঁড়ো গুঁড়ো। এভাবে চিৎকার করে শঙ্কর মনের ভুল ডেকে ফেলেছিল, আর সঙ্গে সঙ্গে উপরের দিক থেকে গুঁড়ো গুঁড়ো বরফ এবং আলগা বরফের স্তর নেমে আসতে লাগলো নিচের দিকে। একটা গুম গুম শব্দ শুনে উপরের দিকে ওরা সবাই তাকাতেই সবার বুকের মধ্যে রক্ত যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তেনজিং বলল, সর্বনাশ, বরফ নামছে। ওরা দ্রুত নিচের দিকে নামতে লাগলো। বরফের মধ্যে উপরের দিকে ওঠা যতটা কষ্টকর তার চেয়ে বেশি কষ্টকর নিচের দিকে নামা। ওরা দ্রুত স্টিকের উপর ভর করে নিচের দিকে নামতে লাগলো। তবে তার মধ্যে মাঝে মাঝে পেছনের দিকে তাকাতে দেখতে পেলে উপর থেকে হুড়মুড় করে আকাশ ভেঙে পড়ার মতো বরফ নেমে আসছে নিচের দিকে। শঙ্কর এগিয়ে গিয়েছিল অ্যানার দিকে। অ্যানাকে কোনো রকমে ধরে দুজনে মিলে দ্রুত নামতে লাগলো নিচের দিকে। অর্জুন, তেনজিং আর চিমা একসাথে ছিল, আর অন্য পাশে ছিল শঙ্কর। শঙ্কর বলল, নিচের দিকে গিয়ে কোনো লাভ নেই। নিচের দিকে গিয়ে আমরা বাঁচতে পারবো না। তার চেয়ে বরং তোমরা ডান দিকে হাঁটতে শুরু করো, আমরা বাঁ দিকে যাচ্ছি। যদি কোনোভাবে বরফের দেওয়ালটাকে এড়ানো যায়, সোজাসুজি মাঝখানের দিকে বরফ বেশি থাকবে। শঙ্করের কথায় সম্মতি জানালো ওরা। বরফ নিচের দিকে নামছে বটে, তবে বরফ নিচে নামতে অনেকটা সময় লাগবে। ওরা নিচের দিকে না গিয়ে সোজাসুজি 5 জন দুপাশে এগোতে লাগলো। অ্যানা বলল, কিন্তু অনন্যা কোথায় গেল? শেষবার তো অনন্যার সঙ্গে অর্জুনের কথা হয়েছিল, তারপরেই তো অর্জুন সামনে গিয়ে তোমার সঙ্গে কথা বললো, তাই না? এখনও কথা ভাবতে হবে না। অনন্যাকে যদি দেখতে পেতাম তাহলে তো আমরা তাকে ছেড়ে আসতাম না, কিন্তু তাকে তো দেখতেই পাচ্ছি না। আর যদি সে ওই বরফের মধ্যে চাপা পড়ে যায় তখন? তেমন কিছু হবে না। আর যদিও বা বরফের মধ্যে চাপা পড়ে, আমরা তাকে খুঁজে বের করব। আর নতুন ম্যাপটা তো তার কাছে আছেই। ওরা দ্রুত দুপাশে এগিয়ে যাচ্ছিল। বরফ ততক্ষণে আরো নিচের দিকে নেমে এসেছে। তেনজিং চিৎকার করে বলে, হুঁশিয়ার, বরফ কা টুকরা কিন্তু এ সামনের দিকে এসে পড়েছে। ওরা দ্রুতভাবে দুপাশ হয়ে গেল, তবুও পুরোপুরিভাবে বরফের সেই স্রোত এড়াতে পারল না। হুড়মুড় করে বরফ এসে পড়ল শঙ্কর, অ্যানা এবং বাকি 3 জনের গায়ের উপর। তবে 5 জন তখন 2 দিকে ছিটকে গেছে। বরফ গায়ে এসে পড়ার পরেই শঙ্কর জ্ঞান হারিয়ে ফেলল। যখন জ্ঞান ফিরল তখন দেখতে পেল অ্যানা আগেই উঠে বসেছে এবং ধাক্কা দিয়ে তাকে ওঠাবার চেষ্টা করছে। শঙ্কর কোনো রকমে উঠে বসতেই বুঝলো তার পায়ের কাছে চোট লেগেছে। মনে হয়
তোমার পায়ের কাছে লেগেছে। আমার পায়ের উপর বেশ একটা বড় বরফের টুকরো পড়েছে। আমি সেটাকে কোনো রকমে সরিয়েছি একপাশে। এখন তুমি পা দিয়ে ধাক্কা দিলেই সেটা সরে যাবে। শঙ্কর সেটাই করল। বরফের টুকরোটা পা দিয়ে ধাক্কা দিতেই সেটা একপাশে সরে গেল। কিন্তু উঠে বসে যা দেখতে পেল তাতে শঙ্কর ভয় পেল। অনেকটা দূর পর্যন্ত অর্জুন, তেনজিং কিংবা চিমা কাউকে দেখা যাচ্ছে না। সর্বনাশ! একবার অনন্যাকে ডাকতে গিয়ে যে ভুল হয়ে গেছে, আবার সেই ভুল করতে চায় না। কিন্তু ওরা গেল কোথায়? ওদের কাউকে দেখতে পেয়েছো? না, কাউকে দেখতে পাইনি। আর শুধু ওদের কেন, অনন্যাকেও তো দেখতে পাইনি। আচ্ছা শঙ্কর, এই অর্জুনকে তুমি ঠিক কতদিন ধরে চেনো? শঙ্কর ততক্ষণে উঠে বসেছিল। দুহাতে এবং পায়ের জোরে বরফটাকে একপাশে সরিয়ে দেয় শঙ্কর। পায়ের পাতার কাছে বরফের টুকরোটা এসে পড়েছিল। আঙুলের কাছটা কেমন যেন ব্যথা ব্যথা করছে। খুব বেশি নয়, কলকাতায় একবার দুবার দেখা হয়েছিল, আর তারপরে তো চিঠিতে আমায় এখানে ডাকলো। কিন্তু কেন বলো তো? অর্জুন আসলে ঠিক কি করতে চায় সেটা তুমি জানো? ওই মহাদেবের তৃতীয় নয়ন খুঁজে পাওয়ার পর সে কি করবে? যদি সেটা অন্য কোনো কাজে লাগানো যায় তাহলে সেটা নিয়ে আসবে। ওটা দেশের সম্পত্তি হিসেবে থাকবে। আর যদি ওটা নিয়ে না আসা যায় তাহলে অন্তত একটা আবিষ্কার হবে। কিন্তু আরে ওটা কি? কিছু একটা বলতে যাচ্ছিল অ্যানা, তার আগেই দুপা পেছনের দিকে সরে যায়। যেদিকে অ্যানা সরে গিয়েছিল তার উল্টো দিকে তাকায় শঙ্কর। শঙ্কর তখনও বরফের উপর একপাশে হেলে বসে রয়েছে। পায়ের ব্যথাটা তাকে বেশ ভোগাচ্ছিল এবং সেভাবে সামনের দিকে তাকাতে অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেল সে। যেদিকে বাকি তিনজন ছুটে গিয়েছিল সেই দিক থেকে পাহাড়ের ঢাল বেয়ে কি যেন একটা হাঁটতে হাঁটতে এদিকে আসছে। তার চেহারাটা বেশ খানিকটা বড়, কালো কুচকুচে একটা শরীর, উচ্চতা প্রায় মানুষের চেয়ে 4 গুণ কিংবা তার বেশিই হবে। এত দূর থেকে ভালোভাবে বোঝা না গেলেও একটা মূর্তি যে এইদিকে এগিয়ে আসছে সেটুকু বোঝা যায়। শঙ্কর সঙ্গে সঙ্গে নিজের কোমর থেকে রিভলভার বার করল। তার কাছে বড় রাইফেল রয়েছে, কিন্তু সেটা ব্যাগের মধ্যে। সে রাইফেল এখন কাজে লাগবে বলে তার মনে হয় না। এবার রিভলভারটা বার করে সামনের দিকে তাক করল সে। তারপর বলল, কে তুমি? শঙ্করের কথার উত্তরে সেই কালো মূর্তিটা কোনো উত্তর দিল না। সে তখনও সামনের দিকে এগিয়ে আসছে। এবারে ওরা বুঝতে পারল মূর্তিটা পায়ে হেঁটে নয়, 4 হাত পায়ে যেন অনেকটা গরিলা কিংবা ওই জাতীয় কোনো প্রাণীর মতো অদ্ভুতভাবে পাহাড়ের ঢাল বেয়ে ওদের দিকে এগিয়ে আসছে। ওরা অবাক হয়ে গিয়েছিল। বরফের এতটা উপরে পাহাড়ের মধ্যে এমন কোনো একটা প্রাণীর দেখা পাবে বলে ওরা অন্তত ভাবেনি। কিন্তু প্রাণীটা ওদের দিকে এলো না, বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর বরফের মধ্যে কোথায় যে হারিয়ে গেল ওরা কিছুই বুঝতে পারল না। ঠিক তারপরেই দূরের দিক থেকে যেন কিছু একটা শব্দ শোনা গেল। যেদিকে অর্জুন এবং বাকি দুজন গিয়েছিল সেই দিকে, এবং তারপরেই দেখা যায় একটা হাত। বরফের তলা থেকে একটা হাত উপরে উঠে এসেছে। হাতটা দেখে শঙ্করের চিন্তা আর দেরি হয় না, ওটা অর্জুন ছাড়া অন্য কারো হতে পারে না। তার হাতের আঙুলের আংটিটা এত দূর থেকেও সূর্যের আলোয় ঝকমক করে উঠছে। শঙ্কর অ্যানাকে বলে, আনা, খুব সাবধান, এখানে কিন্তু বরফ নরম হয়ে গেছে, খুব সাবধানে পা ফেলবে। আমার মনে হয় সামনের দিকে ওরা 3 জনই চাপা পড়েছে, ওদের উদ্ধার করতে হবে। শঙ্কর আর অ্যানা সামনের দিকে এগিয়ে যায় আস্তে আস্তে। শুধু হাত ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। শঙ্কর হাতটা ধরে টানতে থাকে। তারপর অ্যানা আর শঙ্কর মিলে দুজনে আশেপাশের বরফ কোনোভাবে সরাতে সরাতে অর্জুনের মুখটা বেরিয়ে আসে বাইরে। ততক্ষণে তার চোখ কেমন যেন ফুলে উঠেছে, তার মুখটা বেরিয়ে এসেছে। আর চিন্তা নেই, এইভাবে আশেপাশে বরফগুলো সরাতে থাকে শঙ্কর। বরফ কাটার জন্য ওদের কাছে একটা ছোট যন্ত্র মতো ছিল, সেটা দিয়েই বরফ ধীরে ধীরে কাটতে বুঝতে পারে এখানকার বরফ হালকা। তাই হাত দিয়ে দুজনে মিলে বরফ সরাতে থাকে। কিন্তু হাত দিয়ে বরফ সরানো সহজ ব্যাপার নয়। একটু বরফ সরাতেই হাত কেমন ঠান্ডা অবশ হয়ে আসতে শুরু করে। ততক্ষণে কোনো রকমে অ্যানা অর্জুনের পাশের বরফ সরিয়ে দিয়েছে। অর্জুন বাইরে বেরিয়ে এসে ঠান্ডায় কাঁপতে থাকে। এরপর উদ্ধার করা যায় তেনজিংকে, কিন্তু চিমাকে খুঁজে পাওয়া যায় না। অনেকক্ষণ ধরে ওরা এখানে ওখানে খুঁজে চিমাকে খুঁজে পায় না। তেনজিং আর অর্জুন দুজনেই জ্ঞান হারিয়ে ফেলেছে। ওদের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে সে। চিমা কোথায় গেল? এই বরফের মধ্যে কোথাও তো তাকে দেখতে পেলাম না। অনেক চেষ্টা করলাম আমি, কিন্তু আশেপাশে যদি কোথাও থাকতো তাহলে নিশ্চয়ই পাওয়া যেত।
হতে পারে বরফের সঙ্গে সে নিচের দিকে। শঙ্কর তার কথা শেষ করল না। অ্যানা স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। ততক্ষণে অর্জুনের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু তারপরে শঙ্কর অ্যানার পেছনের দিকে তাকিয়ে আবার ভয় পেল। সেই কালো রঙের জন্তুটা 4 হাত পায়ে ছুটতে ছুটতে এবার ওদের দিকে এগিয়ে আসছে। শঙ্কর ঝাঁপ দেয় অ্যানাকে লক্ষ্য করে, তারপর তাকে নিয়ে বরফের মধ্যে গড়িয়ে পড়ে যায় খানিকটা নিচের দিকে। জন্তুটা গিয়ে পড়ে অন্যদিকে, কিন্তু তারপরেই আবার বরফের মধ্যে কিভাবে যেন থমকে দাঁড়ায়। ততক্ষণে অর্জুন আর তেনজিং উঠে পড়েছে, কিন্তু তাদের ঠান্ডায় শরীর একেবারে ক্লান্ত। তারা একভাবে বরফের মধ্যে বসে রয়েছে। জন্তুটা আবার এগিয়ে আসতে লাগলো ওদের দিকে। শঙ্কর বলল, উফ, আর নয়। আমি ভেবেছি রিভলভারের গুলির শব্দ করব না, কিন্তু আর নয়, এবার আমায় গুলি চালাতেই হবে। খবরদার, আশেপাশের বরফ কিন্তু সবে মাত্র ভেঙেছে, আর রিভলভারের শব্দ হলে আবার সেই বরফ ভেঙে যাবে। বুঝতে পারছো না তোমরা? সামান্য চিৎকারের শব্দটাই কেমন প্রতিফলিত হয়ে বরফে ভাঙন ধরিয়েছে। জন্তুটা তখনও ওদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এইবার তার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখল শঙ্কর। অনেকটা বন মানুষ যেমন হয় ঠিক তেমনটা বলে মনে হলো। তার শরীরের লোমগুলো বেশ বড় বড়, এমনকি মুখে, হাতে এবং মাথাতেও অনেক লোম রয়েছে, আর সেই লোমের গায়ে গুঁড়ো গুঁড়ো জমে রয়েছে বরফ। জন্তুটা ওদের দিকে এক পা করে এগিয়ে আসছে, আর ওরাও একটু একটু করে পেছনের দিকে সরতে শুরু করেছে। তবে জন্তুটা কিন্তু ওদের ছাড়ছে না। পেছনের দিকে বারবার তাকিয়ে দেখছে শঙ্কর। বরফের একটা চাই ধরে ওরা পেছনের দিকে এগোচ্ছে, আর সেই চাইটা আরও বেশ কিছুটা পেছনের দিকে এসেই শেষ হয়ে গেছে। অর্থাৎ আর একটু পেছনের দিকে এগোতে গেলে ওরা নিচে পড়ে যাবে। শঙ্কর আস্তে আস্তে বলল, এভাবে কিন্তু আমরা বাঁচতে পারবো না। পিছনের দিকে এইভাবে এগোতে থাকলে আমরা একসময় নিচের দিকে পড়ে যাবই, তাতে কোনো লাভ হবে না। তার চেয়ে তুমি সরে যাও। আমি জন্তুটার গায়ের ওপর লাফিয়ে পড়ছি, তাহলে কিছুক্ষণের জন্য অন্তত জন্তুটা আমায় নিয়ে ব্যস্ত থাকবে। ওফো, পাগল নাকি? জন্তুটার গায়ে বেশ জোর আছে বলে মনে হচ্ছে, আর যদি একবার সে তোমায় ধরতে পারে তাহলে বিপদ হবে। তুমি কি বুঝতে পারছো না? এভাবে দুজনে মরে গিয়েই কোনো লাভ নেই। আমরা চিমাকে হারিয়েছি, অনন্যাও আমাদের কাছে নেই। বাকি রইলাম আমরা 4 জন। 4 জনের মধ্যে যদি আমরা দুজন একসাথে মরে যাই, তাহলে ওরা কখনোই ওইখানে যেতে পারবে না। তাছাড়া প্রাচীন লিপি উদ্ধার করতে তুমি ছাড়া অর্জুন ভালোভাবে পারবে না। এতটা দূর পর্যন্ত আসার পরে আমাদের এই অভিযান ব্যর্থ হবে। শঙ্কর পাশে ঠেলে দিল অ্যানাকে। যেদিকে ঠেলে দিয়েছিল সেখানটা খানিকটা সমতল। সেখানে পড়ে অ্যানা নিচের দিকে গড়িয়ে গেল না। এবার পিস্তলটা কোমরে ভালোভাবে গুজে রেখে পায়ের কাছ থেকে ছুরিটা তুলে নিয়ে শঙ্কর অপেক্ষা করতে লাগলো। জন্তুটা যেন বুঝতে পেরেছে শঙ্কর কিছু একটা করতে চাইছে। সে থমকে দাঁড়িয়ে আর একটু ঝুঁকে এলো। তখন শঙ্করের চোখ গেল সেই জন্তুটার চোখের দিকে। জন্তুটার চোখ যেন কেমন নীল। অর্জুন আর তেনজিং ততক্ষণে নিজেদের সামান্য স্বাভাবিক করতে পেরেছে। অ্যানা স্থির হয়ে বসে রইল বরফের মধ্যে একপাশে। সে কিছু বলতেও পারছে না। এদিকে শঙ্কর আর সেই জন্তুটা পরস্পরকে দেখে চলেছে। মাথার উপর রোদ ঝলমল করছে। কোথায় সেই মন্দির, কোথায় সেই মহাদেবের তৃতীয় নয়ন? সবকিছুর মাঝে ওই অদ্ভুত দৃশ্যটা যেন সবার চোখের সামনে এসে জড়ো হয়েছে। জন্তুটা শরীরটাকে আরেকটু নিচু করে মুখে একটা অদ্ভুত শব্দ করল। তারপরেই জন্তুটাকে লক্ষ্য করে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল শঙ্কর। কিন্তু জন্তুটার গায়ে কিন্তু শঙ্কর পড়ল না। তার আগেই পেছনের দিক থেকে তেনজিংয়ের গলা শোনা গেল। তেনজিং অদ্ভুতভাবে সেই মন্দিরে বলা মন্ত্রটা উচ্চারণ করে চলেছে, এবং সেই মন্ত্র শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে জন্তুটা পেছনের দিকে ঘুরে তাকিয়েছে। শঙ্কর গিয়ে পড়ল বরফের ওপর। তার শরীর বরফের গায়ে গেঁথে গেল। জন্তুটা মুখে অদ্ভুত একটা শব্দ করে পেছনের দিকে ঘুরল। তারপর কি যেন মনে করে উপরে আকাশের দিকে তাকিয়ে দেখল। তারপর আস্তে আস্তে পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত গতিতে একপাশে নেমে গেল। উপর থেকে তাড়াতাড়ি নিচের দিকে নেমে এলো তেনজিং আর অর্জুন। ওরা দুজনে অ্যানা আর শঙ্করকে মাটি থেকে তুলল। ততক্ষণে ওরা খানিকটা স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু চিমাকে খুঁজে পাওয়া গেল না। ওরা হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠতে শুরু করেছে। সেদিকে তাকাতে দেখতে পেল অনন্যা তার সঙ্গে চিমাকে অনন্যা এক হাতে ধরে দুজনে মিলে স্টিকের উপর ভর করে উপরে উঠছে। শঙ্কর, চিমা আর অনন্যা উঠে আসছে। নিচ থেকে অনন্যা আর চিমাকে উঠে আসতে দেখে শঙ্কর আর তেনজিং তাড়াতাড়ি নেমে গেল নিচের দিকে। তারপর ওরা একটা সমতল জায়গায় বসলো সবাই। আমি তো ভেবেছিলাম আর বাঁচবো না। যা বরফ পড়ছিল তখন তো তোমাদের সঙ্গে ওদিকে হাঁটছিলাম। বরফ একদম সামনে এসে পড়ায় আমি বুঝতে পারলাম আবকিবার বরফে চাপা পড়ে যাব।
তার চেয়ে নিচের দিকে ছালাং দিই, আর নিচের দিকে ছালাং দিতে গিয়েই গড়িয়ে গেলাম নিচের দিকে। কখন যে নিচে চলে গেছি এও সব মনে নেই। একটা পাথরের কাছে আটকে ছিলাম। তুমি কোথায় ছিলে? আরে আর বলো না, তোমরা তো ওপরের দিকে আসছিলে, আমি বরফের একদিকে কি যেন একটা দেখতে পেয়ে সেদিকে দাঁড়িয়ে দেখছিলাম। দেখতে দেখতে কখন যে তোমরা ওপরের দিকে উঠে গেছো খেয়াল করিনি। তাড়াহুড়ো করে উপরে উঠতে গিয়ে পা পিছলে গেল, ব্যাস অনেকটা নিচের দিকে চলে গেলাম। কোনো ক্রমে স্টিক দিয়ে বরফ ধরে আটকেছিলাম। তারপর তো ওপরে উঠতে গিয়ে দেখতে পেলাম একটা পাথরের গায়ে চিমা আটকে রয়েছে। চিমা জ্ঞান হারিয়ে ফেলেছিল, তারপর ওকে তুলে নিয়ে ওপরে আসি। তার মানে আমরা সবাই ঠিক আছি, আমাদের কোনো বিপদ হয়নি। আশ্চর্য ব্যাপার, আমরা পাহাড়ের ঠিক যেখানে আছি ম্যাপে কিন্তু ঠিক সেইখানেই একটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, কিন্তু এই এই ক্রস চিহ্নটার মানে কি? এখানে তো অন্য কিছু দেখতে পাচ্ছি না। ম্যাপটা হাতে নিয়ে শঙ্কর দেখল পথের মাঝে আর একটা ক্রস চিহ্ন রয়েছে, তারপর সেই জায়গাটা যেখানে ওদের যেতে হবে। আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে, এই পথে আমাদের বোধহয় কোনো বিপদ রয়েছে। আর কিন্তু বিপদ হলো না, ওরা সোজা চলতে লাগলো সামনের দিকে। ওই পথ ধরে কখনো উঁচু, কখনো নিচু, কখনো খাড়াই পথ ধরে ওপরের দিকে উঠছে, কখনো ঢালু পথ ধরে উপত্যকা ধরে ওরা এগোচ্ছে। কম্পাস সঙ্গে না থাকলে ওরা বুঝতেই পারতো না ওরা কোন দিকে যাচ্ছে। প্রথমে ওরা যাত্রা শুরু করেছিল দক্ষিণ থেকে উত্তরের পথে, আর এখন ওরা চলেছে পশ্চিম থেকে পূর্ব দিকে। কিন্তু ওদের মনে হচ্ছে ওরা যেই পথে যাত্রা করেছিল এখনও সেই পথেই আছে। এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড বড় অদ্ভুত, অদ্ভুতের গঠন। আকাশ থেকে তাকে দেখতে অন্যরকম মনে হয়, আবার মাটির বুকে দাঁড়িয়ে থাকলে তাকে অন্যরকম মনে হয়। জল, আকাশ, পর্বত, জঙ্গল, এই চারের গঠন অনেকটা একরকম হলেও সম্পূর্ণ আলাদা। প্রায় এক সপ্তাহ আবার নির্বিঘ্নে কাটল। ক্রমে ক্রমে ওদের সঙ্গে থাকা খাবার ফুরিয়ে আসছিল। খাবারের একটা হিসেব ওরা করেছিল। ওদের অর্ধেক খাবার ফুরিয়ে এসেছিল সেখানে যেখানে সবাই বরফের মধ্যে বিপদে পড়েছিল। তারপর থেকে ওদের বাকি অর্ধেক খাবার চলছে, কিন্তু ওরা চিন্তায় পড়ল। সেদিন রাতে ওরা যেখানে আশ্রয় নিয়েছে সেখানে প্রচণ্ড ঠান্ডা। বরফের মাঝে কোনো রকমে বরফ জমিয়ে জমিয়ে ওরা ছোট গর্ত মতো বানালো এবং সেই গর্তের মধ্যে ওদের ব্যাগপত্র রেখে তারপর সেখানেই আশ্রয় নিল। সেদিন অ্যানা সকালের দিকে উঠে পড়েছিল। সে উঠে দেখতে পেল বাকি কেউ ততক্ষণে ওঠেনি, কিন্তু উঠে পড়ার সঙ্গে সঙ্গে বরফের মধ্যে পায়ের ছাপ দেখতে পেল বেশ কয়েকটা, যেন অন্তত দুজন তাদের পাশ দিয়ে চক্রাকারে বেশ কয়েকবার ঘুরে বেরিয়েছে। কিন্তু রাতের বেলা ওরা যখন এখানে এসেছিল তখন ওইভাবে গোল করে কেউ ঘুরে বেড়ায়নি। এসেই ওরা এক জায়গায় বসে পড়েছে। তারপর এই গর্ত করে তারা ভেতরে আশ্রয় নিয়েছে। তাহলে কি অন্য কিছু এসেছিল? যে জন্তুটাকে আমরা দেখতে পেয়েছিলাম সেটা অনেকটা গরিলার মতো, কিন্তু সেটা এখানে কি করে আসবে? সেদিন দুপুরের দিকে ওরা ঢালু পথ পেয়ে নামতে লাগলো নিচের দিকে। বেশ খানিকটা দূরে আর একটা পাহাড় দেখা যায়। ম্যাপ অনুযায়ী এই দুটো পাহাড়ের সংযোগস্থলের মাঝে কোনো একটা জায়গা আছে যেখানে ওদের পৌঁছতে হবে। এবারে সামনে হাঁটছিল শঙ্কর, তার পেছনে অনন্যা, অ্যানা, অর্জুন, আর পেছনে তেনজিং আর চিমা। পেছনের দিকে ঘুরে শঙ্কর কি একটা বলছিল, তারপর সামনের দিকে ঘুরে একটা পা বাড়িয়েছে। হঠাৎ করে ওদের চোখের সামনে শঙ্করের শরীরটা বরফের ভেতরে ঢুকে গেল। মুহূর্তের মধ্যে ব্যাপারটা ঘটে যাওয়ায় ওরা অবাক হয়ে গিয়েছিল প্রথমে। তারপর তাড়াতাড়ি সামনের দিকে এগোতেই ওরা দেখতে পেল পাহাড়ের ঠিক সেই জায়গাটায় বরফ আগের মতো রয়েছে, যেন কিছুই হয়নি, এমনভাবেই সব কিছু রয়েছে। তেনজিং আর চিমা তাড়াতাড়ি ছুটে এলো, দ্রুত বরফ সরাতে লাগলো। আর বরফ সরাতে গিয়ে বুঝতে পারলো এই জায়গাটার বরফ বড্ড নরম, এই বরফ সরিয়ে ফেলা সম্ভব নয়। বেশি সরাতে গেলে এখানকার বরফ ভেঙে নিচের দিকে নেমে যাবে। সর্বনাশ! এবার আমরা কি করব? কিছু বুঝতে পারছি না। অন্য পাশ দিয়ে আমরা দুজন নিচের দিকে গিয়ে দাঁড়াচ্ছি, তোমরা বরং ওই ওপর থেকে চেষ্টা করে দেখো। বরফের ভেতর যদি শঙ্কর ঢুকে যায় তাহলে তো তাকে বার করাটা সহজ হবে না। অ্যানার হাতেই ছিল ম্যাপটা। অ্যানার কি মনে হতে ম্যাপটা খুলতেই দেখতে পেল ঠিক ম্যাপের এই যে স্থানে ওরা আছে সেখানে পাহাড়টা নিচের দিকে নেমে এসে পাশের পাহাড়ের সাথে সংযুক্ত হয়েছে। ঠিক তার আগেই এই ঢালু জায়গাতেই একটা ক্রস চিহ্ন রয়েছে। এখানেই আমাদের আরেকটা বিপদের সম্মুখীন হতে হবে, সাবধানে থেকো তোমরা। সঙ্গে সঙ্গে সবাই চারিদিকে তাকিয়ে দেখল। তারপর কোথা থেকে যেন একটা অদ্ভুত সুর ভেসে আসতে লাগলো। ওরা সকলে কেমন যেন বিভ্রান্ত হয়ে যেতে লাগলো।
মনে হলো ওদের চোখের সামনে সাদা বরফ, আকাশ, সবকিছু যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এক এক করে সকলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটির ভেতর। তারপর চারপাশে বইতে লাগলো তুষার ঝড়। শঙ্কর কিন্তু বরফের মধ্যে ঢুকে গেলেও বুঝতে পেরেছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। প্রথমে বরফের মধ্যে ঢুকে সে জ্ঞান হারিয়ে ফেললেও যখন জ্ঞান ফিরল তখন বুঝতে পারলো জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা। নরম বরফের মধ্যে ঢুকে একেবারে সে খানিকটা নিচে চলে যায়, তারপর থেমে যায়। সেখানে বরফ শক্ত। নরম বরফ হাত দিয়ে সরাতে সরাতে সে সামনের দিকে খানিকটা বেরিয়ে এলেও নিচের দিকে নামতে পারেনি, কারণ ঢালু পথ ধরে তারা নামছিল। সেই ঢালু পথের প্রায় মাঝামাঝি তো সে আটকে আছে। এখান থেকে সামনের দিকে বের হতে গেলে তাকে মাথাটা সামনে দিয়ে বেরোতে হবে। সেভাবে নামতে গেলে এখানে সমস্যা হতে পারে। এবারে অদ্ভুত কায়দায় সেই স্টিকটাকে হাত দিয়ে বরফের মধ্যে গেঁথে সে পেছনের দিকে নামে। তারপর দুটো পা নিচের দিকে বরফের গা আঁকড়ে ধরে নিজের শরীরটাকে এলিয়ে দিল বরফের মধ্যে, আর তাতেই আস্তে আস্তে গড়িয়ে যেতে লাগলো নিচের দিকে। অনেকটা গড়িয়ে নিচের দিকে পড়ার পরে যখন কাউকে দেখতে পেল না তখন সে অবাক হলো। এখানে বরফ নরম, কাউকে চিৎকার করে ডাকাও যাবে না, তাহলে কি করবে? এই ভেবে সে আশপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতে বলে, সবাই কোথায় গেল? আমাকে খোঁজার চেষ্টা করুক আর নাই করুক, কিন্তু সবার তো সামনের দিকে যাওয়ার কথা। ওই উঁচু থেকে আমি নিচে পড়েছিলাম, কিন্তু উপরে গিয়ে দিয়ে দেখবো তারও কোনো পথ আছে কি? শঙ্কর পথ খুঁজতে লাগলো। তুষার ঝড় শুরু হয়ে গেছে। এই ঝড়ের মধ্যে এমন জায়গায় চলা সহজ ব্যাপার নয়। তবুও শঙ্কর দুহাতে নিজের গোটা শরীরটাকে জড়িয়ে আস্তে আস্তে এগোতে লাগলো সামনের দিকে। তারপর অতি কষ্টে বরফের ঢাল বেয়ে উপরের দিকে উঠে দেখল সকলেই পড়ে আছে বরফের মধ্যে। তুষার ঝড় তাদের গায়ের উপর বরফ চাপা দিতে শুরু করেছে। এইভাবে আরও কিছুক্ষণ থাকলে বরফের মধ্যেই তাদের সকলের সলিল সমাধি হয়ে যাবে। এইভাবে এরা জ্ঞান হারিয়ে ফেললো কি করে? শঙ্কর এগিয়ে গিয়ে অর্জুনকে জাগিয়ে তুলতে যাবে, তার আগেই তার কানে ঢুকতে লাগলো সেই অদ্ভুত সুরটা। সে বুঝতে পারলো তার গায়ের উপর একটা প্রবল চাপ যেন উপর থেকে আস্তে আস্তে বসে যাচ্ছে নিচের দিকে, যেন কেউ তার গায়ের উপর চেপে বসে রয়েছে। শঙ্কর অনেক চেষ্টা করে কোনো রকমে সেই সদ্য জমতে থাকা বরফের আস্তরণটা ভেঙে বাইরে বেরিয়ে আসে। বরফের মধ্যে সহজে কেউ মারা যায় না, বিশেষ করে যতক্ষণ নিঃশ্বাস নেওয়া যাচ্ছে অল্প অল্প ততক্ষণ না। কিন্তু নিঃশ্বাসের সঙ্গে বরফের টুকরো নাকের ভেতর দিয়ে ভেতরে ঢুকে গোটা শরীরকে অবশ করতে পারে, শরীরের রক্ত ঠান্ডা করে। শঙ্করও কেমন ক্লান্ত হয়ে পড়েছিল। তাড়াতাড়ি উঠে পড়ল। সূর্যও ডুববে একটু পরে। তাড়াতাড়ি উঠে তেনজিংয়ের পাটা দেখতে পায়। তার পা ধরে হ্যাচকা টান মারল। তাতেই তেনজিংয়ের গায়ের উপর জমে থাকা বরফগুলো ভেঙে পড়ল নিচের দিকে। সবার শরীর ঠান্ডা হয়ে আসছে, এমনকি তার নিজের শরীরও। এদের সবাইকে সে বাঁচাবে কি করে? এখানে তো আগুনও নেই, আর আশপাশটা এত ঠান্ডা যে এখানে আগুন জ্বলবে বলে মনে হয় না। বুঝতে পারলো না কি করবে। সবাইকে টেনে নিয়ে গিয়ে পাহাড়ে বরফের ঢালের একপাশে নিয়ে গেল। তারপর একজন একজন করে সবাইকে ডাকার চেষ্টা করতে লাগলো। সকলের নিঃশ্বাস পড়ছে, কিন্তু খুব ধীরে ধীরে। এবার আমি কি করব? যদি সবাই একসাথে মারা যায় আমায় থেকে যেতে হবে। এখান থেকে একা একা এতটা পথ যেতে পারবো বলে তো মনে হয় না। শঙ্কর আকাশের দিকে তাকালো। সূর্য পশ্চিম দিকে ঢলতে শুরু করেছে। শঙ্করের মনে পড়ল তার মায়ের কথা। মনে পড়তে লাগলো নৈহাটিতে সেই গঙ্গার পাড়ের কথা, তার পোস্ট অফিসে বসে টেবিলের উপর অনেক চিঠি লেখার কথা। সমস্ত কিছুই তার মনে ঘুরে ফিরে আসছিল। শঙ্করের চোখ দুটো আবার বন্ধ হয়ে আসতে শুরু করলো ধীরে ধীরে। তার শরীরের রক্ত যেন বের হয়ে যাচ্ছে একটু একটু করে। এক মুহূর্তের মধ্যে শঙ্করের গোটা শরীর শিরশির করে উঠল একটা অজানা ভাবনায়। ওটা কি? ঢালু জমি বেয়ে উপরের দিকে যেটা উঠে আসছে তার গোটা শরীর বরফের মতো সাদা, কিন্তু তার দুটো চোখ যেন টকটকে নীল। একটা বড় সাপ। শঙ্করের মনে হলো সে ভুল দেখছে বা স্বপ্ন দেখছে। তাড়াতাড়ি দুটো চোখ বন্ধ করলো, আবার খুলল। তারপর দেখতে পেল কোথায় সাপ তার সামনে দাঁড়িয়ে আছে। এখান থেকে অনেক দূরে সেই মন্দিরের বৃদ্ধ লোকটি। তার দুটো চোখ এখনো বন্ধ। সে অদ্ভুতভাবে শান্ত মুখে হাসছে। তার পাশে তুষারপাত হচ্ছে। তুষারপাতের মধ্যে যেখানে গরম জমা থাকা সত্ত্বেও ওরা ঠান্ডায় প্রায় মৃতপ্রায়, ঠিক সেখানে লোকটার গায়ে সেই লাল রঙের পাতলা কাপড় জড়িয়ে রাখা। তার গায়ে মাথায় বরফের টুকরো এসে পড়ছে। বৃদ্ধ বলল, তুমি পারবে? তারপর শঙ্করের চোখটা বন্ধ হয়ে গেল। শঙ্কর ধরপড় করে উঠে বসে বুঝতে পারল সে বিছানায় শুয়ে আছে। রান্নাঘর থেকে তরকারির গন্ধ ভেসে আসছে। বাইরে পাখি ডাকছে। কোথাও যেন একটা রেডিওতে গান বাজছে। শঙ্কর বিছানা ছেড়ে নামলো। তারপর হাঁটতে হাঁটতে রান্নাঘরের দরজায় গিয়ে তার মাকে দেখতে পেল। শঙ্করকে দেখে মা বলল, আমি তোকে ডাকতে গেছিলাম,
দেখলাম ঘুমোচ্ছিস, তাই ভাবলাম মাছটা রান্না করে নি। এতদিন পরে এসেছিস। শঙ্কর কিছু বলল না, অবাক হয়ে তাকালো মায়ের দিকে। তার মায়ের মুখ ঝলমল করছে। সামনে কড়াই চাপানো রয়েছে, তাতে একটা মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজার গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে, কিন্তু সেই রেডিওর মতো একটা শব্দ ভেসে আসছিল। সেটা কোথা থেকে আসছিল? শঙ্কর বলল, মা, রেডিও কোথায় বাজছে? কোথায় আবার বাজবে? পাশের ঘরে রেডিও বাজছে, জাগিয়ে দেখ। কিন্তু পাশের ঘরে রেডিও বাজবে কি করে? তুই তো বলেছিলে রেডিওটা খারাপ হয়ে গেছে। সেটা তো ঠিক করা হয়নি। ঠিক করা হয়নি? তাহলে পাশের ঘরে গিয়ে দেখ একবার। মায়ের শেষের কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগলো, যেন অনেক দূর থেকে কথাগুলো ভেসে আসছে। শঙ্কর পাশের ঘরে এগিয়ে গেল। পাশের ঘরে সত্যি সত্যিই রেডিও বাজছে, কিন্তু রেডিও কোথায়? রেডিও শব্দটা ঘরের ভেতর কোথা থেকে যেন ভেসে আসছে। সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে শঙ্করের মনে হলো বারান্দার বাইরের দিকে কে যেন বসে আছে। সে রেডিওর নোটটা একটু একটু করে ঘুরিয়ে চলেছে, আর রেডিও শব্দটা বদলে যাচ্ছে। সামনের দিক থেকে লোকটা বলে উঠল, শঙ্কর, উঠে পড়েছিস? আয়, এখানে একটু বস বাবা। তোর সঙ্গে কতদিন কথা হয়নি, এতদিন পরে এলি। কতদিন অপেক্ষা করেছি তোর সঙ্গে দুটো কথা বলার জন্য। আয় বাবা, আমার কাছে আয়। শঙ্করের চোখের কোণে যেন জল ভরে গেল। এ কাকে দেখছে সে? পেছন থেকে দেখেও সে বুঝতে পারছে এটা তার বাবা ছাড়া অন্য কেউ হতে পারে না। কিন্তু সেটাই বা কি করে হয়? ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে মা চিৎকার করে উঠল, শঙ্কর, ওখানে যাস না, ওটা কি? কথাটা শুনে শঙ্কর পেছনের দিকে তাকালো। মা দরজার কাছে এসে বিস্ফারিত চোখে সামনের দিকে তাকিয়ে রয়েছে, আর একটা হাত তুলে শঙ্করকে ডাকছে। কি মনে হতে শঙ্কর সামনের দিকে তাকাতে দেখতে পায় সামনে কিছু নেই। তার ঘরের বারান্দাটা পেরিয়ে সামনের দিকে সাদা বরফ। এ কি, এত বরফ এখানে কোথা থেকে এলো মা? শঙ্কর ছোটার চেষ্টা করলো, কিন্তু মনে হলো পেছন থেকে কি যেন একটা শক্তি তাকে পেছনের দিকে টানছে। আস্তে আস্তে চোখের সামনে থেকে তার মা, বাড়ির দরজা, রেডিও সমস্ত কিছু কোথায় যেন মিলিয়ে যেতে লাগলো। মনে হলো শঙ্কর একটা অন্ধকার ঘরের মধ্যে পড়ে যাচ্ছে নিচের দিকে। শঙ্কর চিৎকার করে উঠল, সঙ্গে সঙ্গে তার চোখটা খুলে গেল। সামনের দিকে তাকাতে সে দেখতে পেল অ্যানা, অর্জুন, অনন্যা তিনজনে তার মুখের কাছে ঝুঁকে রয়েছে। তার চোখ খুলতে দেখে অর্জুন বলল, তুমি তো বরফের মধ্যে পড়ে গিয়েছিলে, তাহলে তুমি এখানে আসলে কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না, আসলে এখানে কি হলো? এখন দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। একবার যখন সব ঠিক হয়ে গেছে, তাহলে আমাদের সামনের দিকে যাত্রা শুরু করা প্রয়োজন। আশা করছি কালকের মধ্যেই দুই পাহাড়ের মাঝের জায়গাটা আমরা পৌঁছে যাব। একটু পরেই ওরা দুইজন পাহাড়ের মাঝে জায়গাটায় পৌঁছে গেল। কিন্তু এখান থেকে শুরু হলো আসল রহস্য। ম্যাপের পেছনে যেটা লেখা ছিল সেটা ওরা বোঝার চেষ্টা করতে লাগলো। ম্যাপে যা লেখা আছে তাতে সূর্যের আলোর সঙ্গে ওই দরজাটার কোনো একটা সম্পর্ক আছে। তার মানে সকালে সূর্যের আলো যখন পাহাড়ের মাথা থেকে নিচের দিকে পড়বে, তখন ওই সূর্যের আলোটা যেখানে গিয়ে পড়বে সেখানে আমাদের। তার মানে আজ আর কিছুই করা যাবে না। শঙ্কর, তুমি কি ভাবছো? না, কিছুই ভাবছি না, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে সব কিছু এত সহজে হয়ে যাচ্ছে। তো ফির ভালোই হয়। ও তো সূর্যের আলো মাঝে মাঝে পড়ছে। ও যে দো পাহাড়ের মাঝখানে ও জায়গাটায় আমাদের যেতে হবে, তাহলেই। ওরা সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু শঙ্কর সামনের দিকে এগোলো না। কি একটা কারণে যেন সে থমকে দাঁড়িয়ে রয়েছে। কোথায় যেন কিছু একটা মিলছে না। ওরা অনেকটা সামনে এগিয়ে গেছে। অ্যানা দূর থেকে বলল, কি হলো শঙ্কর? এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। এসো শঙ্কর। শঙ্কর তবু এগোলো না। তারপর শঙ্করের মনে হলো অ্যানার মুখটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। তার মুখটা কোনো সাদা বরফের মতো হয়ে যাচ্ছে। ঠিক তখনই ধরপড় করে উঠে বসলো শঙ্কর। চারিদিকে তাকিয়ে দেখলো তুষারপাত কমে এসেছে, রাত হয়ে গেছে। ঠান্ডাটা আরও বেশি বেড়ে গেছে। তার মানে এতক্ষণ সে যা দেখছিল সবকিছুই স্বপ্ন। একপাশে পড়ে রয়েছে বাকিদের শরীরগুলো। শঙ্কর তাড়াতাড়ি এগিয়ে গেল সেদিকে। নাকে হাত দিয়ে বুঝতে পারলো তাদের নিঃশ্বাস আরও কমে এসেছে। বুঝতে পারলো না কি করবে। চিৎকার করে বলল, কি করব আমি? ওদের যে আমাকে বাঁচাতেই হবে।
শঙ্কর চিৎকারটা মাঝপথে থামিয়ে দিয়েছিল। বুঝতে পেরেছিল এভাবে চিৎকার করে কোনো লাভ নেই। শঙ্কর দুহাত দিয়ে বরফে ঘুষি মারতে লাগলো। তারপর ক্লান্ত হয়ে বসে রইল বেশ কিছুক্ষণ। তারপর একটা কথা তার মনে পড়ে গেল। মন্দিরে যে বৃদ্ধটা ছিল সেই বৃদ্ধ বলেছিল, যখনই কোনো বিপদে পড়বে, মনে হবে এখান থেকে আর উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই, তখন এই সুর তোমায় বাঁচাবে। এই মন্ত্র যদি তুমি মনে রাখো, তাহলে বিপদ থেকে উদ্ধার তুমি পাবেই পাবে। শঙ্করের মনে রাখার ক্ষমতা বেশ ভালো। এটাই সে কাজে লাগালো। সেই মন্ত্র সে পড়তে লাগলো। ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপছে, তবুও সেই মন্ত্র পড়ছে সুর করে। বৃদ্ধের কাছে শোনা সেই মন্ত্র, যে মন্ত্র দিয়ে মন্দিরের মাঝে ওরা দেবতাকে জাগিয়েছিল, যেই মন্ত্র দিয়ে তেনজিং ওই পাহাড়ের সেই কালো রঙের গরিলার মতো দৈত্যকে তাড়িয়ে দিয়েছিল, সেই মন্ত্র পড়তে লাগলো শঙ্কর। কতক্ষণ ধরে মন্ত্র পড়েছিল তা মনে নেই। চারপাশে ঠান্ডা বাতাস ক্রমশ ধাক্কা মারতে লাগলো। শঙ্কর চোখ বন্ধ করে একভাবে মন্ত্র পড়ে চলেছে। একসময় সে বুঝতে পারলো তার শরীর যেন গরম হচ্ছে। এতক্ষণ শরীরে যে ঠান্ডা ভাব ছিল, সেই ভাবটা আর নেই। শরীরের মধ্যে যেন একটা অদ্ভুত উত্তাপ অনুভব করতে পারলো সে। মন্ত্রটা পড়তে পড়তেই সে একটা কাজ করলো। তাড়াতাড়ি প্রথমে তেনজিংয়ের হাত পায়ের তলা ঘষতে লাগলো। তেনজিং সেই সুর বেশ ভালোভাবে জানে। সে একবার উঠে মন্ত্র পড়তে পারলে বাকিদের সহজে ঠিক করা যাবে। এমন একটা অদ্ভুত রাস্তা খুঁজে পেয়ে শঙ্কর নতুন উদ্যমে লেগে পড়ল। একদিকে মন্ত্র পড়ে চলেছে, অন্যদিকে তেনজিংকে উঠাবার চেষ্টা করছে। একসময় তেনজিংয়ের চোখ খুলে এলো। সে উঠে বসে শঙ্করের কাছে সব কথা শুনে মন্ত্র পড়তে শুরু করলো। দেখতে দেখতে দুজন মিলে বাকিদের জাগিয়ে তুলল। সকালে যখন ওরা নিচের দিকে নামতে শুরু করলো, তখন কারো শরীরে কোনো ক্লান্তি, ব্যথা, বেদনা কিছুই নেই। অদ্ভুত এই মন্ত্রের গুণ, তাই না? আমাদের মনে হচ্ছে না যে কাল রাতে এমন একটা ব্যাপার ঘটেছিল যে আমরা মরতে বসেছিলাম। ভাগ্যিস শঙ্কর, সেই মুহূর্তে তোমার ওই মন্ত্রের কথা মনে পড়েছিল। হ্যাঁ, শুধু মন্ত্র নয়, কাল রাতে আমি অনেক অদ্ভুত কিছু দেখেছি। এই জায়গাটা ভালো নয়। এই জায়গাটা মানুষকে অনেক অদ্ভুত কিছু দেখায়। আমিও দেখেছি, যেন মনে হচ্ছিল আমি একটা সাগরের জলের মাঝখানে রয়েছি, আর সেইখানে জলের তলায় অনেক কিছু দেখতে পেয়েছি। আসলে আমরা মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম, তাই ওই সমস্ত ব্যাপার দেখে চলছিলাম। বাকিরা অনেক কথা বলল। তারপর তারা নেমে এলো নিচের দিকে। সেখান থেকে হাঁটতে হাঁটতে তারা পরদিন গিয়ে পৌঁছলো সেই দুই পাহাড়ের মাঝের জায়গায়। ম্যাপের পেছনে লেখা মতো ওরা অপেক্ষা করলো পরদিন সকালের জন্য। এই দিকটায় বরফ সামান্য কম, নিচের দিকে বলেই হয়তো পাথরের জায়গাটা বেশি। সেই পাথরের জায়গায় একটা ছোট মতো গুহা রয়েছে। সেই গুহার মাঝে ওরা অপেক্ষা করতে লাগলো সেদিন। পরদিন সকালে ঘুম থেকে উঠল প্রথমে অর্জুন, কিন্তু সবাই থাকলেও অনন্যাকে দেখা গেল না। তাড়াতাড়ি সবাইকে তুলে সবাই মিলে অনন্যাকে খুঁজতে লাগলো। আমার মনে হয় ও কোথাও চলে গেছে। কিন্তু সে কোথাও চলে যাবে কেন? আর তাছাড়া চলে যাওয়ার তো কোনো কারণ থাকতে পারে। সে আমাদের সঙ্গে এখানে এত দূর এসেছে, চলে যাবে কেন? কিন্তু আমাদের তো তাকে ঢুঁড়তে হবে। তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। না বলে সে কোথাও চলে গেছে মানে সে কি আমাদের থেকে আলাদা হতে চাইছে? অর্জুন, আমার মনে হয় এখানে সে হারিয়ে যেতে পারে না। এখানে যদি বরফ থাকতো তাহলে না হয় একটা ব্যাপার ছিল। তাছাড়া এখানে কাছাকাছি কোনো খাদও নেই যে রাতের বেলা বাইরে বেরোতে গিয়ে সে পড়ে গেছে। কিন্তু তাকে কেউ ধরে নিয়ে যায়নি তো? এইখানে আসার সময় আমি কিন্তু একবার রাতের বেলা দেখেছিলাম কেউ আমাদের উপর নজর রাখছে। हमने भी देखा था वो मंदिरे পাহাড়ের উপর থেকে कोई आदमी আলো ফেলেছিল আমাদের দিকে, আর আমাদের মধ্যে থেকে কেউ আলো ফেলেছিল ওর দিকে। ও সাধু তো বলেছিল সবাইকে বিশ্বাস না করতে। এখন এসব কথা থাক, আমাদের ওই গুহাটা খুঁজে বার করতে হবে। সেখানে আমাদের ঢুকতে হবে। গুহা খুঁজে বার করতে কিন্তু ওদের অনেক সময় লাগলো। প্রায় দুপুরের দিকে ওরা সেই গুহাটা খুঁজে বার করতে পারলো, যেটার কথা সেই ম্যাপে বলা রয়েছে। এই গুহা পথটা আসলে সোজাসুজি নয়। মাটির নিচের দিকে একটা পাথরের ফাটলের মধ্যে ওরা সেই গুহাপথ খুঁজে বার করতে পারলো। তারপর এক এক করে সেই গুহাপথের মধ্যে নিচে নামতে কিন্তু ওরা আরেক জায়গায় এসে দাঁড়ালো। ভেতরের গোটা জায়গাটা পাথর দিয়ে তৈরি। সেই গুহাপথের ভেতরে অদ্ভুত কিছু চিহ্ন রয়েছে দেওয়ালে। এখানে এগুলো কারা তৈরি করেছে? এটা তো অনেক বছর আগেকার কোনো কাজ বলে মনে হচ্ছে। অনেক বছর আগে এখানে প্রস্তর যুগের মানুষদের হাতে লেখা বলে মনে হচ্ছে।
কিন্তু মানুষ যখনই সমস্ত কিছু লিখেছে তখন ওরা অনেক বেশি কিছু জানতো। এখন আমরা অনেক কম জানি। ওরা সবাই অবাক হয়ে দেওয়ালে ছবিগুলো দেখছিল। ভেতরের দিকে ঢুকতে দেখা গেল একপাশে পাশাপাশি 3টে থাম। অদ্ভুত পাথরের 3টে থামের মধ্যে 3টে অদ্ভুত জন্তুর ছবি আঁকা। সেই জন্তুগুলো ভালো করে পরীক্ষা করে অর্জুন বলল, এইগুলো কি? এগুলো হলো দেবতা। অনেক আগে যখন দেবতার মূর্তি ছিল না তখন এমন জন্তুকেই পূজা করা হতো। যেখানে মহাদেবের তৃতীয় নয়ন পাওয়ার কথা সেটা কোথায়? এখানে তেমন কোনো সূত্র নেই যেটা দিয়ে। একবার এই থামগুলোর দিকে তাকিয়ে দেখো। এগুলো কিন্তু মাথার উপরের দিকে কোথাও একটা গিয়ে ঢুকেছে। আর তাছাড়া থামগুলোর চারপাশে গোল করে একটা জায়গা রয়েছে যেখানে নিচের দিকে ফাঁকা আছে, অনেকটা ওই রেল লাইনের উপরে যেভাবে গাড়ি যায় তেমনি চাকার মতো। ব্যাপারটা ওরা এতক্ষণ দেখতে পায়নি অন্ধকারের জন্য। শঙ্কর টর্চের আলো জ্বালিয়েছিল, সেই আলোতে ওরা এবারে ব্যাপারটা দেখতে পায়। শঙ্কর ম্যাপটা খুলে ফেলল। ম্যাপের একদম নিচের দিকে পালি ভাষায় কিছু লেখা ছিল, সেটা অ্যানার হাতে দিল। অ্যানা সমস্তটা পড়ে নিয়ে বলল, এখানে যা লেখা আছে তার অর্থ এরকম যে 3 দেবতাকে 3 দিকে স্থাপন করতে হবে এবং চতুর্থ দিকে থাকবে এমন কেউ যে মন্ত্রটা পড়বে এবং সেই মন্ত্রের দ্বারাই এই স্থানের 3 দেবতা খুশি হয়ে এই মহাদেবের চোখ বাইরে বার করে আনবে। তার মানে মহাদেবের চোখ বাইরে বার করে আনতে গেলেও সেই মন্ত্রটার প্রয়োজন হবে। আমাদের প্রথমে কম্পাস দেখে দিক ঠিক করে 3টে থাম 3 দিকে রাখতে হবে। ওরা থামগুলো টানতে লাগলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, এক চুলও নাড়াতে পারল না। অনেকক্ষণ ধরে চেষ্টার পর ক্লান্ত হয়ে ওরা সেখানেই বসে পড়ল মাটির ওপর। কিছুতেই কিছু হচ্ছে না। একসময় ক্লান্ত হয়ে ওরা পাথরের উপর বসে পড়েছে, এমন সময় পায়ের শব্দ শোনা গেল। ওরা সত্যিই ক্লান্ত হয়েছিল। তাছাড়া এত দূর আসার পরেও যে ওদের বিফল হতে হবে এমন একটা কথা ভেবে ওরা মনে মনে হাল ছেড়ে দিয়েছিল। এমন সময় পায়ের শব্দ শুনে ওরা পেছনের দিকে তাকাতে দেখতে পেল সেই গুহা মুখটা দিয়ে ভেতরে ঢুকে আসছে একজন লোক। তার ফর্সা চেহারা, মাথায় টুপি, পরনে শীতের পোশাক, হাতে ধরা একটা রিভলভার। তাকে দেখে এক মুহূর্তের মধ্যে শঙ্কর তাকে চিনতে পারল। অ্যালেক্স, তুমি এখানে? এটা আবার কে? শঙ্কর, তোমার বন্ধু নাকি? বন্ধু নয়, শত্রু বলতে পারো। তবে আমরা বন্ধু বলে মনে করেছিলাম, আর সে আমাদের। চুপ, একদম চুপ, কোনো কথা নয়। একটা কথা বললে সব কোঠার খুলি আমি উড়িয়ে দেব। তোমার এখানে কি চাই? তাছাড়া তুমি জানলে কি করে যে আমি এখানে আসছি? অ্যালেক্স এবার হাসল। তার হাসিতে চারপাশটা যেন গুনগুন করে উঠল। তারপর অ্যালেক্স তার চামড়ার প্যান্টের একটা পাশ থেকে একটা ম্যাপ বার করে আনলো। সেটার দিকে তাকিয়ে ওরা সকলে অবাক। এটা হলো সেই ম্যাপ যেটা টুকরো ওদের প্রয়োজন ছিল। ম্যাপটার অর্ধেকটা তোমার কাছে ছিল, কিন্তু ওই অর্ধেক ম্যাপ দিয়ে ওই মন্দির পর্যন্ত যাওয়া যেত। তার পরের অর্ধেকটা তো আমাদের কাছে। তার জন্যই তো এতক্ষণ কিছু বলিনি, শুধু নজর রেখে চলেছি। এইবার কাজ শেষ, ওই ম্যাপটা আমায় দিয়ে দাও, তারপর তোমরা এখান থেকে চলে যাও। অনেক বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। কোনো মতেই না, ওই ম্যাপ তোমায় আমরা কিছুতেই দেব না। এখানে আসার জন্য আমাদের কম কষ্ট করতে হয়নি, মৃত্যুর মুখ থেকে আমাদেরকে ফিরে আসতে হয়েছে। ওই ম্যাপ আমার কাছে আছে। এই, তাড়াতাড়ি যা, ওর কাছ থেকে ম্যাপটা নিয়ে আয়। কেউ বাধা দিতে এলে গুলি করে খলি উড়িয়ে দিবি। সঙ্গে সঙ্গে অ্যালেক্সের পেছন থেকে বেরিয়ে গেল দুজন দুদিকে শঙ্করের দিকে। তাদের মধ্যে একজন শঙ্করের একটা হাত চেপে ধরল। তেনজিং আটকানোর জন্য এগিয়ে আসছিল, কিন্তু শঙ্কর হাত তুলে তাকে থামিয়ে দিল। তোমার শত্রুতা আমার সঙ্গে, সেই ব্রাজিল থেকে তোমার সঙ্গে আমার শত্রুতা রয়েছে। তার জন্য ওদের কেন তুমি সমস্যায় ফেলছো অ্যালেক্স? এই ম্যাপ যদি তুমি আমার কাছ থেকে নিতে চাও তাহলে তোমায় আমার সঙ্গে লড়তে হবে। সেটা বন্দুকের হতে পারে কিংবা তলোয়ারের, তোমার যা ইচ্ছে। তুমি হয়তো জানো না শঙ্কর, বন্দুক চালানোয় কিংবা তলোয়ার চালানো এই দুটোতেই কিন্তু বেশ পারদর্শী। তাই তোমার বিপদের বিচার করে দেখা উচিত। অনন্যা, তুমি ওকে এখানে নিয়ে এসেছো? আমার কিচ্ছু করার নেই অর্জুন। এখানে আসার পরেই যখন আমি তোমার কাছে খবরটা পাই, ততদিনে অলরেডি আমি অ্যালেক্সের কাছে এই মহাদেবের তৃতীয় নয়নের ব্যাপারে অনেক কিছু শুনেছি। তাই তো তোমার কাছে চিঠিটা পেয়ে আমি অ্যালেক্সের সাথে কথা বলি। আমি ওকে এখানে ডেকে এনেছিলাম
দূর থেকে ও আমাদের অনুসরণ করত এবং আমি ওকে সংকেত দিতাম যাতে ও আমাদের অনুসরণ করে এখানে আসতে পারে। মন্দিরে যখন আমরা ছিলাম তখন ও ছিল পাহাড়ের উপরে। হ্যাঁ, একটু দূরে দূরে আসতো বলে মাঝে মাঝে আমাদের হারিয়ে ফেলতো, তাই আমায় পিছিয়ে পড়ে ওকে সেবার এগিয়ে নিয়ে আসতে হয়েছিল। মনে আছে সেবার চিমা গড়াতে গড়াতে নিচে এসে পড়েছিল? তার মানে তুমি পড়ে যাওনি, তুমি ইচ্ছে করে থেমে গিয়েছিলে? কিন্তু কেন অনন্যা? কারণ অর্জুন ওই মহাদেবের তৃতীয় নয়ন খুঁজে পেলে সেটা যত দামি হোক না কেন সে সরকারের হাতে তুলে দেবে, আর না হলে যদি সে বুঝতে পারে তার ক্ষমতা অনেক বেশি তাহলে সেটা সে আমাদের এখান থেকে নিয়ে যেতে দেবে। তাহলে সেটা পেলে ওটার যা দাম হবে তার 50% হবে আমার। ছি, টাকার জন্য তুমি এরকম একটা কাজ করলে, আর এই কারণেই তুমি বারবার অর্জুনকে আমাদের থেকে আলাদা করতে চাইছিলে। তোমরা বোকা, না হলে ওই মন্দিরের সাধক অতবার করে তোমাদের সাবধান করার পরেও তোমরা কিছুই ভাবলে না একবারও। এখন আর এসব কথা বলে কি হবে শঙ্কর, তুমি তোমার কথা ফিরিয়ে নাও, না হলে তোমায় কেউ বাঁচাতে পারবে না। শঙ্কর রায়চৌধুরী যে কথা একবার বলে সে কথা সে ফিরিয়ে নেয় না। আমার সঙ্গে ডুয়েল লড়তে হবে, আর না হলে আমি এই ম্যাপ এখান থেকে কাউকে দেব না। এই ম্যাপ আমি নষ্ট করে ফেলব। ম্যাপ ছাড়া মহাদেবের তৃতীয় নয়ন কেউ উদ্ধার করতে পারবে না। আসল কথা ওখানেই লেখা আছে। যে দুজন এগিয়ে এসেছিল তাদের মধ্যে একজন বন্দুক বার করলো। শঙ্করকে লক্ষ্য করে গুলি চালাতে যাবে, কিন্তু অ্যালেক্স ওকে থামতে বলে বলল, শঙ্কর, তোমার কথা আমি অনেক শুনেছি। শুধু তাই না, ব্রাজিলে তোমার সঙ্গে একবার দেখা করার সুযোগ হয়েছিল, কিন্তু আমি বুঝেছিলাম তোমার সাহস আছে, ইউ আর এ ব্রেভ ম্যান। কিন্তু আমার সঙ্গে লড়াই করা তোমার বোকামি হয়ে যাচ্ছে। তবে তুমি যখন ঠিক করেছো তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, যদি আমি দিতে চাই তাহলে আমি যেমন বলবো তোমাদের তেমনটাই করতে হবে। সবাই চুপ করে শঙ্করের দিকে তাকিয়ে রইল। সবাইকে সরে যেতে বলতে সবাই সেই গুহার পেছনের দিকে সরে গেল। শঙ্কর এগিয়ে এলো। সামনে দুটো তলোয়ার, একটা শঙ্করের হাতে, একটা অ্যালেক্সের। অ্যালেক্স তলোয়ারটা একবার পাথরের গায়ে ঘষে নিয়ে তারপর সামনে এগিয়ে ধরল। অনন্যা গিয়ে দাঁড়ালো ঠিক মাঝামাঝি দেওয়ালের একপাশে। তারপর বলল, একজন না মরলে এই লড়াই থামবে না। প্রথমে অ্যালেক্স তলোয়ারটা শূন্যে ঘুরিয়ে নিয়ে গায়ের সর্বশক্তি দিয়ে মারল শঙ্করের কাঁধ লক্ষ্য করে। শঙ্কর নিজের তলোয়ারের একটা হ্যাচকা ধাক্কায় অ্যালেক্সের তলোয়ারটাকে সরিয়ে দিল। তারপরেই অ্যালেক্স আবার তলোয়ার ঘুরিয়ে অন্যদিকে শঙ্করের বুকের কাছে আঘাত করতে গেল। শঙ্কর তলোয়ার দিয়ে অ্যালেক্সের তলোয়ারের মধ্যে মারল। এইভাবে তলোয়ারের যুদ্ধ চলতে লাগলো। ঝনঝন শব্দে গুহার ভেতরটা ভরে উঠতে লাগলো। তলোয়ার যখন নেমে আসে শঙ্করের দিকে, পেছনে বসে থাকে অ্যানা, অর্জুন এবং বাকি সকলে কেমন যেন ভয় পেয়ে যায়। কিন্তু অদ্ভুত দক্ষতায় শঙ্কর তার তলোয়ারের আঘাত প্রতিহত করে তলোয়ার চালাতে জানে। সে কথা সত্যি বলতে অনন্যা কেন, অ্যালেক্স নিজেও ভাবতে পারেনি। তলোয়ার চালাতে চালাতে অ্যালেক্স শেষে বলল, সত্যিই শঙ্কর, তুমি যে এত ভালোভাবে তলোয়ার চালাতে জানো সে কথা আমি জানতাম না। তবে আমার সঙ্গে তুমি মোকাবিলা করার মতো দক্ষ এখনো হয়ে উঠতে পারোনি। কথাটা বলে অ্যালেক্স তলোয়ারটা শঙ্করের মাথা লক্ষ্য করে চালালো। শঙ্কর মাথাটা নামিয়ে আনতেই অ্যালেক্স তাড়াতাড়ি পায়ের কাছে তলোয়ার চালালো। পায়ের কাছটা কেটে যেতেই সে সামান্য নিচু হয়ে গেল। ঠিক তখনই অ্যালেক্সের তলোয়ারটা এসে পড়ল শঙ্করের বাঁ কাঁধের কাছে। নিজের তলোয়ার দিয়ে অ্যালেক্সের তলোয়ারটা সরিয়ে ফেলল। তারপরেই শঙ্কর তলোয়ারটা ঘুরে নিচের দিকে চলে গেল একদম অ্যালেক্সের পেটের কাছে। মুহূর্তের জন্য অ্যালেক্সের পেটের কাছে তলোয়ারটা দাঁড় করিয়ে রেখে শঙ্কর আবার সরিয়ে নিল। তারপর বলল, আমি রক্তপাত চাই না, আমি কিচ্ছু চাই না, শুধু আমরা এখানে যেটা করতে এসেছি সেটা আমাদের করতে দাও। কিন্তু সেটা তো আমি করতে দিতে পারবো না। এই, তাড়াতাড়ি সব কটাকে ধরো। এবার পিস্তল দিয়ে বাকি সকলেই এগিয়ে এলো। শঙ্কর তলোয়ার হাতে রুখে দাঁড়ালো সকলের সামনে। শঙ্করের হাতে তলোয়ার দেখে ওরা এগোনোর সাহস আর করল না। যাও বলছি এখান থেকে, না হলে এবার কিন্তু রক্তপাত হয়ে যাবে। পেছন থেকে অর্জুন, অ্যানা সকলে উঠে এসেছিল। ওদের দুজনের কাছে বন্দুক রয়েছে। বেশ, আমি চলে যাচ্ছি,
কিন্তু এখান থেকে তোমরা জিনিসটা নিয়ে বেরোতে পারবে না। অ্যালেক্স আর অনন্যা পেছনের দিকে ঘুরল। শঙ্কর তলোয়ার নামালো। ঠিক তখন অ্যালেক্সের বন্দুকের গুলি ছুটে এসে লাগলো শঙ্করের কাঁধের কাছে। সবাই ছুটে এলো সামনের দিকে। অর্জুন গুলি চালানোর কাজটা আগেই ঘটে গিয়েছিল। ততক্ষণে অ্যালেক্সের পেছনে থাকা লোকগুলো গুলি চালাতে শুরু করেছে। অ্যানা আর অর্জুন গুলি চালাচ্ছে, আর ওদের লক্ষ্য করে ওরাও গুলি চালাচ্ছে। গুলির পর গুলি ছুটতে লাগলো সেই ঘরের ভেতর। ততক্ষণে অনন্যা ছুটে এসে বন্দুক ধরল অ্যানার মাথার কাছে। তাড়াতাড়ি ওই মহাদেবের তৃতীয় নয়নটা কোথায় আছে সেটা খুঁজে বার করো, এবং তারপর সেটা আমরা নিয়ে যাব। বেশি চালাকি করলে সব কটাকে এখানে মেরে রেখে যাব, কেউ খোঁজ পাবে না, কোনোদিনও না। চিমা আর তেনজিং পেছনে দাঁড়িয়েছিল। অনন্যা ধরেছিল অ্যানাকে, আর অ্যালেক্সের বন্দুক ধরা ছিল শঙ্করের মাথায়। বেশ, তোমরা যা বলবে তাই হবে, তবে প্রথমে আমাদের ওটা খুঁজে বার করতে দাও। তোমরা সরে যাও, আমাদের একটা মন্ত্র পড়তে হবে, না হলে ওটা খুলবে না। ছেড়ে দাও বলছি। ওদের কাছ থেকে বন্দুকগুলো কেড়ে নাও, তারপর ওদেরকে সবাইকে ছেড়ে দাও। ওই মন্ত্র ছাড়া ওই জিনিসটা খোলা যাবে না। আমি নিজে দেখেছি, ওই মন্ত্রের অনেক ক্ষমতা আছে। তাই হলো। অ্যালেক্সের কথা মতো ওদের বন্দুক কেড়ে নিয়ে ওদের ছেড়ে দেওয়া হলো। তারপর শঙ্করের কাঁধের কাছ থেকে গুলিটা বার করলো তিনজন। সেখানে কাপড় দিয়ে পট্টি পরিয়ে দিয়ে তারপর ওরা সবাই মিলে গোল থামের চারপাশে গোল করে বসে সেই মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্র পড়তে পড়তে ওদের শরীরে শক্তি ফিরে আসতে লাগলো। অ্যালেক্স আর অনন্যা অপেক্ষা করছে কখন আসল কাজটা হয়। বাকি দুজন গুহামুখের কাছে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। মন্ত্র পড়ে চলেছে ওরা। মন্ত্র পড়তে পড়তে এবার তেনজিং উঠে দাঁড়ালো। তারপরে এগিয়ে গিয়ে সে থামের গায়ে একটা হাত রাখলো, আর থামটা সামনের দিকে টানতেই অদ্ভুতভাবে থামটা সরে এলো একপাশে। তারপর এগিয়ে এলো শঙ্করের দিকে। শঙ্করকে উঠিয়ে দাঁড় করালো, তারপর তাকে নিয়ে এগিয়ে গেল। শঙ্কর বসল থামের উল্টো দিকে। ঠিক তার সোজাসুজি থাম রয়েছে। সেই থামে ওমের মতো চিহ্ন আঁকা রয়েছে। সেটাই তাহলে মহাদেবের সেই মূর্তি। তারপর মন্ত্র পড়তে পড়তে একসময় ঘরের মধ্যে একটা অদ্ভুত ঘরঘর শব্দ হতে লাগলো। সেই শব্দের সঙ্গে সঙ্গে শঙ্কর দেখতে পেল তার সামনে যে তিনটে থাম রয়েছে, সেই তিনটে থাম আস্তে আস্তে ঘুরে চলেছে। কিন্তু শঙ্করের মাথায় বারবার আসছিল সেই সাপটার কথা, যে সাপের কথা সাধু বলেছিল। সেই সাপটাকে একবার মুহূর্তের জন্য সে জ্ঞান হারিয়ে ফেলার আগে দেখতে পেয়েছিল। হঠাৎ করে শঙ্করের একটা অদ্ভুত কথা মনে পড়ল। সেই সাপের দুটো চোখ নীল, আর সেই সাধুর দুটো চোখ একবারের জন্য তার নীল বলে মনে হয়েছিল। কি যেন একটা মিলছে না। পেছন থেকে অ্যালেক্সের কথা শোনা গেল। ওই তো একটা গর্ত তৈরি হচ্ছে, ওই গর্তের ভিতরেই আছে। কথাটা বলে অ্যালেক্স শঙ্করকে এক হাতে ধাক্কা দিয়ে ঠেলে এগিয়ে গেল সামনের দিকে। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ করে গর্তের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে এলো একটা মোটা বড় সাদা রঙের সাপ। এত বড় সাপ ওরা এর আগে দেখেনি। অ্যালেক্স সামনে দাঁড়িয়েছিল। সাপটা এগিয়ে এসে মস্ত বড় হা করে অ্যালেক্সের মাথাটা নিজের মুখের ভেতর কামড়ে ধরল। তারপর অ্যালেক্সের শরীরটা এক ঝটকায় তুলে ফেলল উপরের দিকে। এমন একটা অভাবনীয় দৃশ্য দেখে গুহার মধ্যে একটা হইচই পড়ে গেল। তেনজিং, চিমা, অ্যানা, অর্জুন, এমনকি অ্যালেক্সের সঙ্গে আসা দুজন লোক পর্যন্ত গুহার একপাশে ছিটকে গেল। দুজন লোক ছিটকে বাইরে বেরিয়ে গেল গুহা থেকে। তারপর চিৎকার করতে করতে কোথায় গেল কেউ জানে না। কিন্তু শঙ্কর সেখানেই বসে রইল। একভাবে বসে সে তখনও মন্ত্রোচ্চারণ করে চলেছে। সাপটা বেশ খানিকটা বেরিয়ে এসেছিল। সাপের গলার মধ্যে থাকা অবস্থাতেই অ্যালেক্স ছটফট করতে থাকলো। তার শরীর থেকে বেরিয়ে আসা রক্ত ছিটকে পড়তে লাগলো গুহার চারপাশে। তারপর একসময় তার শরীরটাকে ছিটকে ফেলে দিল গুহার একপাশে সেই সাপটা। তারপর অদ্ভুতভাবে তাকালো শঙ্করের দিকে। শঙ্করের চোখ বন্ধ। সে একভাবে মন্ত্র পড়ে চলেছে। একটা অদ্ভুত শব্দে ঘরের ভেতরটা ভরে উঠতে লাগলো। সাপটা অদ্ভুতভাবে শঙ্করের পাশ দিয়ে একবার ঘুরে গেল। তারপর আবার সেই গুহার ভেতর কোথায় যে মিলিয়ে গেল কেউ বুঝতে পারল না। অনন্যা ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল একপাশে। তার মনে হয়েছিল অ্যালেক্সকে মারার পর বোধহয় সাপটা তাকে মারবে, কিন্তু সাপটা তাকে কিছু করেনি। শঙ্কর ভয় পায়নি। সে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। ঠিক তখনই ঘরের ভেতরটা একটা আলোতে ভরে গেল। দেখা গেল এইবার গুহার ভেতর থেকেই আসছে সেই আলোটা, লাল রঙের তীক্ষ্ণ আলো। শঙ্কর চোখ খুলল। সামনের দিকে এগিয়ে যেতেই বুঝতে পারল এটাই সেই মহাদেবের তৃতীয় নয়ন, যার জন্য এত কিছু। সকলেই এগিয়ে গেল সামনের দিকে। অর্জুন বলল, সর্বনাশ, এত বড় লাল রঙের একটা পাথর, কিন্তু এত বড় পাথর তো কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া যা দেখলাম তাতে এই পাথর এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করাটাও বৃথা। আমায় ক্ষমা করে দাও, আমি ঠিক কি করব বুঝে উঠতে পারিনি।
আমায় ভয় দেখিয়েছিল। এই হলো সেই মহাদেবের তৃতীয় নয়ন, কিন্তু এর ক্ষমতা যে আছে সেটা তো আমরা চোখের সামনেই দেখতে পেলাম। শঙ্কর অদ্ভুত একটা কাজ করলো। নিজের ডান হাতটা সেই লাল রঙের পাথরের উপর রাখলো। তারপরে শঙ্কর গোটা শরীর একবার থরথর করে কেঁপে উঠল। শঙ্কর চোখ বন্ধ করতেই মনে হলো তার মাথার ভেতর যেন একসাথে অনেক কিছু দৌড়তে শুরু করেছে। বিদ্যুৎ শক খেলে যেমনটা হয় ঠিক তেমনটা। একটু পরেই সে হাত সরিয়ে নিল সেখান থেকে। ও মন্ত্র পড়ে মহাদেবের তিসরা নয়নকে বাইরে বার করতে হয়, কিন্তু এটা এখান থেকে কোথাও যাবে না, কারণ পাহাড়ের চারিদিকে বহুত সারা পাথর জড়িয়ে আছে। এটা এখান থেকে ভেঙে নিয়ে যাওয়া কभी भी সম্ভব নেই সাহেব, কभी भी সম্ভব নেই। তাহলে আর কি, আমাদের বেরিয়ে পড়তে হবে। যে কারণে আমরা এসেছিলাম সেটা তো হয়ে গেছে। এটা কি হচ্ছে শঙ্কর? তোমার কাঁধের কাছে রক্ত ছিল, সেটা শুকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। শঙ্করের কাঁধের কাছে আর ব্যথা করছে না, এমনকি পায়ের কাছে যেখানে অ্যালেক্সের তলোয়ারের আঘাতে কেটে গিয়েছিল সেখানেও আর ব্যথা নেই। শঙ্কর তাড়াতাড়ি কাঁধের কাছের বাঁধনটা খুলল। ক্ষতটা সেরে গেছে, যেন কিছুই হয়নি। মহাদেব সব ঠিক করে দিয়েছে। মহাদেব এখানেই থাকে। ও পাথর এখান থেকে নিয়ে যাওয়ার কোনো জরুরত নেই। এই পাথর আছে বলেই এই পাহাড়ে মহাদেব আছে, এই সাপ আছে, আর ও মন্দিরে ও সাধু আছে। সবাই গোটা জায়গাটা রক্ষা করে চলেছে, না হলে এখানে রাক্ষস আছে যারা কাউকে ছাড়বে না। ওরা বেশ কিছুক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে এলো। লাল রঙের গোল সেই পাথরটা বড়ই অদ্ভুত। পুরোপুরি গোল নয়, যেন একটা চোখের মতন। আর চোখ যখন ভেতরে ঢুকে গেল তখন পাথরের দুটো ঠিক খোলা চোখ বন্ধ হয়ে যাওয়ার মতো আস্তে আস্তে দুপাশ থেকে এসে জুড়ে গেল। ওরা বাইরে এসে দাঁড়ালো। এখন ভেতরে পড়ে রয়েছে অ্যালেক্সের দেহটা, আর লোক দুজন যে কোথায় গেছে সে কথা কেউ জানে না। শঙ্কর, অ্যানা, অনন্যা, অর্জুন, চিমা আর তেনজিং উপরে উঠে দাঁড়ালো। সামনের দিকে তাকিয়ে দেখলো একটা অদ্ভুত ব্যাপার। যে পাহাড় দিয়ে ওরা নিচের দিকে নেমে এসেছিল সেই পাহাড়ের উপরে কেউ একটা দাঁড়িয়ে আছে। এতদূর থেকে ভালোভাবে কিছু বোঝা না গেলেও তার গায়ের লাল রঙের কাপড়টুকু দেখা যায়। আর একটা ব্যাপার ওরা দেখতে পেল, সেই সাপটা যেন সেই লাল রঙের কাপড় পরা লোকটার একদম পেছনে গিয়ে দাঁড়িয়েছে, তারপর সাদা বরফের মাঝে মিশে গেল। শঙ্কর বলল, এই দুটো ম্যাপ যেন আর কারোর হাতে না পড়ে। এই ম্যাপগুলো খুব সাবধানে লুকিয়ে রাখতে হবে। মহাদেবের তৃতীয় নয়নের খোঁজ খবর যেন কেউ আর না পায়। ওই মন্দির খুঁজে পাওয়া এমনি এত সহজ নয়, আর ওই মন্দির খুঁজে পেলেও এখানে আসা সহজ হবে না। আশা করি তোমরা এই কথা কাউকে বলবে না। আর অনন্যা, এবার আমরা তোমায় বিশ্বাস করতে পারি তো? সবই তো হলো, এবার আমাদেরকে ফিরতে হবে। চলো, বেশি দেরি করা যাবে না। আমাদের কাছে খাবার কিন্তু বেশি নেই। ওরা হাঁটতে লাগলো। ওদের শরীরে তখন নতুন বল, মহাদেবের তৃতীয় নয়নের দেখা ওরা পেয়েছে। সেই তৃতীয় নয়ন আর যাই হোক কারো হাতে কখনোই আসবে না। অ্যালেক্স তৃতীয় নয়ন নিয়ে যেতে চেয়েছিল, তাই সে মরেছে। তবে অনন্যা মরেনি, কারণ সে অ্যালেক্সের ভয়ে সেই কাজ করেছিল। নিজের থেকেও সেই কাজটা করতে চায়নি। মহাদেব এবং তার তৃতীয় নয়ন সবার ক্ষতি করে না। ওরা যাত্রা করলো নেপালের পথে, যেখান থেকে যাত্রা শুরু করেছিল ঠিক সেই দিকে। পাহাড় জুড়ে বরফ ঢাকা, সূত্র খোঁজার রাস্তা কঠিন, আধার মাখা, লক্ষ্যভেদী দু চোখ জুড়ে সাহস ভীষণ। শিবের সে চোখ খুঁজতে গিয়ে বিপদ ডাকা, তবুও শঙ্কর যায় না হেরে, তবুও শঙ্কর যায় না হেরে, মহাদেবের সহায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
খুঁজতে গিয়ে কত বিপদ ঘিরে ধরে, তবুও শঙ্কর শিবের চোখ পেতে মৃত্যু অবধি লড়ে। লুকোনো মন্দির খুঁজতে গিয়ে কত বিপদ ঘিরে ধরে, তবুও শঙ্কর শিবের চোখ পেতে মৃত্যু অবধি লড়ে। শেষ অবধি সে জিতে পেরে, শেষ অবধি সে জিতে পেরে, মহাদেবের সহায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে শঙ্কর রায়চৌধুরী সিরিজের গল্প রুদ্রনেত্রের সন্ধানে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। সঙ্গীত পরিবেশনায় শুভম ঘোষ। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।